আমার রুমে আমার পারমিশন বাদে ঢুকে আবার আমার পারফিউম ইউজ করেছিস, তোর সাহস বেশি হয়ে গেছে। ভরাট কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে অরিত্রিকা হকচকিয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে মিনমিন করে বলে, আসলে আমার পারফিউম শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম। তাই ভাবলি আমার পারফিউম ইউজ করবি? সারহান গাম্ভীর্য ভাব নিয়ে বলে ওঠে। অরিত্রিকা হাসার ভান করে বলল, একদম ঠিক ধরেছেন। ইশরা, অরিনাপুর সবার পারফিউম লেভে কোথাও ফেলে দিয়েছে, তাই আপনার রুমে এসেছিলাম পারফিউম ধার নিতে। সারহান অতীব আশ্চর্যের সহিত তাকালো। এ মেয়ে বলে কি, পারফিউম ধার নিতে এসেছে? বিরক্তিসূচক শব্দ করে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে তোর গাধা মনে হয়? তুই লেভির নামে মিথ্যা অপবাদ দিবি আর আমি সেটা বিশ্বাস করে নেব? আর কি বললি? পারফিউম ধার নিতে এসেছিলি? তোর মাথা আদৌ ঠিক আছে নাকি মেন্টাল হয়ে গেছিস? অরিত্রিকার মুখখানা চুপসে গেল। ভেবেছিল এই দফায় অন্তত রেহাই পাবে, কিন্তু তার হলো কই। এত অপমান শোনার থেকে সত্যি বলে দেওয়া ভালো। মুখ গোমরা করে বলল, আমার নিজের পারফিউম ইউজ করতে ভালো লাগছিল না, তাই আপনার পারফিউম ইউজ করতে এসেছিলাম। কারণ আপনার পারফিউমের সুবাস আমার বেশ ভালো লাগে। আর আমাকে? সারহান কণ্ঠস্বর খাতে নামিয়ে অতি শান্ত এবং স্বাভাবিক কণ্ঠে শুধায়। অরিত্রিকা চকিত দৃষ্টিতে তাকায় শ্যাম মানবের দিকে। মানুষটা কেমন উৎসুক গাঢ় চাহনিতে তার দিকে তাকিয়ে আছে। সে একটু লজ্জা পায়। অন্যত্র তাকিয়ে ধীর কণ্ঠে বলে, জানি না। সারহান তার সূক্ষ্ম দৃষ্টিতে অরিত্রিকাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করছে। হালকা গোলাপি আর মেরুনের মিশেলে থ্রি পিস পরে আছে সে। মুখশ্রীতে কৃত্রিম সাজের মৃদু ছোঁয়া, খোলা চুল এলিয়ে আছে পিঠ বেয়ে। মেহেদের লালিমা রাঙানো হাতখানি চুরির রিনিঝিনিতে সজীব, কানে ছোট স্টোনের দুল, গলায় সরু চেন, সব মিলিয়ে যেন অনন্য শোভা ছড়িয়ে আছে মেয়েটির অস্তিত্বে। এই মেয়ের নিভৃত সুধার এমন আকস্মিক আবির্ভাব সারহানের গলা শুকিয়ে আসছে। কেমন যেন বেসামাল লাগছে নিজেকে। মুহূর্তে নিজের ভেতরে অস্থির ঢেউ খেলে যায়। দ্রুত চোখ বন্ধ করে নেয় সে, সেই মোহময় বিভ্রম তাকে সেই মোহময় বিভ্রম থেকে নিজেকে সামলে নিতে পারে। দীর্ঘশ্বাস টেনে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। এই মেয়েটার মোহনীয় সৌন্দর্য দেখে সে বেসামাল হয়ে যাচ্ছে। একটু আগেই মনে হয়েছিল আরেকটু হলে সে নিজেকে হারিয়ে ফেলতো, উল্টাপাল্টা কিছু করে বসতো। প্রেমিক মন কেন এত ছন্নছাড়া হয়ে যাচ্ছে? সে শ্বাস টেনে নিল, চক্ষুদ্বয় বন্ধ করলো। অরিত্রিকা সারহানের অস্বাভাবিক আচরণ দেখে কিঞ্চিত উদ্বেগ নিয়ে বলে ওঠে। স্যার ভাই, ঠিক আছেন আপনি? সত্যি ঠিক আছেন আপনি? তার স্বরে চিন্তার ছোঁয়া স্পষ্ট, অথচ সারহান এখনো নিজের নিয়ন্ত্রণ ফিরে পেতে লড়ছে। মেয়েলি কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে চক্ষুদ্বয় খুলে ফেলে সারহান। অন্যত্র তাকিয়ে সংযত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ ঠিক আছে, নিচে যা তুই, কুইক। জিজু, আগে টাকা দিন। ঠিক আছে, আমি নিচে যা। অরিত্রিকা সারহানের এমন অদ্ভুত ব্যবহারের কারণ খুঁজে পেল না। নিচু স্বরে আচ্ছা বলে প্রস্থান করলো রুম থেকে। সারহান পিছু ফিরে তাকায় না, ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার উপর বসে। কৃষ্ণবর্ণের চুলগুলো আঁকড়ে ধরে অশান্ত ভঙ্গিতে আওড়ায়, তোর থেকে দূরে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে ফাইরুজ। নিজেকে স্বাভাবিক রাখতে পারছি না। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। মাই সিক্রেট অ্যাম্ব্রোজিয়া। দুপুর দুটো পেরিয়ে গেছে। বিয়ে উপলক্ষে যাদের ইনভাইট করা হয়েছিল তারা সকলে এসেছে। শুধু আসেনি অরিত্রিকার মামার বাড়ির লোকজন। হঠাৎ করে অরিত্রিকার মামাতো বোন অসুস্থ হয়, আসতে পারেননি। অরিন এবং অরিত্রিকার বন্ধু মহল এসেছে। সকলে লিভিং রুমে বসে গল্প করছে। সকালের দিকে আবির ও ইনান এসেছে। তারা সাদাত এবং ইরফানের সাথে মেহমানদের আপ্যায়নে মনোযোগী। সারহান তাদের দুজনকে দায়িত্ব দিয়েছে। অরিত্রিকা এবং ইশরা অরিনের দুপাশে বেশ সিরিয়াস ভঙ্গিতে বসে আছে। অরিনকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। পরনে লাল খয়েরি রঙের শাড়ি, মাথায় আবৃত খয়েরি হিজাব, স্বর্ণের গহনা, হালকা সাজ, সব মিলিয়ে নববধূ লাগছে। আজমল সাহেব চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছেন। অনবরত কল করছে রাহাতের বাবাকে। বরপক্ষ দুপুর 2টার মধ্যে আসার কথা থাকলেও এখনো আসেনি, ফোন তুলছে না। আরশাদ সাহেব বিজনেস পার্টনারকে অনবরত কল করছে, কিন্তু ফোন ধরছে না। রাহাতের বড় বাবা যেহেতু তাদের কোম্পানির পার্টনারশিপে আছে, সেই সুবাদে সহজেই খবর পাওয়ার কথা, কিন্তু বরপক্ষের কেউই কল তুলছে না। সারহান সিঁড়ি বেয়ে নিচে নামতে লক্ষ্য করে বাবা চাচার চিন্তাগ্রস্ত বদন। পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে শানিত পায়ে এগিয়ে আসে তাদের দিকে। সরাসরি জিজ্ঞাসা করে, কি হয়েছে? আজমল সাহেব চিন্তিত ভঙ্গিতে বললেন, রাহাতের বাড়িতে কেউ ফোন রিসিভ করছে না। সারহানের কপালের মাঝ বরাবর কয়েকটা ভাঁজ পড়ে কিছুক্ষণ মৌন থেকে বলে ওঠে, হয়তো রওনা দিয়েছে, রাস্তায় আছে, তাই কল রিসিভ করছে না। আমার এমনটা মনে হচ্ছে না সারহান। চাচা, রাহাতের নাম্বারটা দিন। আজমল সাহেব সারহানকে রাহাতের নাম্বার দিলেন। সারহান কল দেয়। নাম্বারে 3বার কল দেওয়ার পর রিসিভ হয়। সারহান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শারহান ইদায়ত চৌধুরী স্পিকিং। ফোনের অপর পাশের মানুষটা হকচকিয়ে যায়। তোতলিয়ে বলে উঠল, আপনি? কোথায় তুমি? আমি ম্যা ম্যা না করে বল কোথায় আছিস, শুয়োরের বাচ্চা।
সারহান গর্জে উঠে চাপা স্বরে বলে উঠল, ক্রোধে কপালের রগ ফুটে উঠেছে। অপর পাশ হতে রাহাত কম্পনরত কণ্ঠে উত্তর দেয়, আমি সুইজারল্যান্ড আসি। সুইজারল্যান্ডে বসে বাংলাদেশি সিমে কথা বলছিস? ইউ ব্লাডি বাস্টার্ড! কোথায় আছিস তুই? ঠিকানা বল দ্রুত, আদারওয়াইজ আই উইল কিল ইউ। সারহান ক্রোধান্বিত কণ্ঠে বলে ওঠে। আরশাদ সাহেব এবং আজমল সাহেব এহেন আচরণে বিস্মিত হন। তারা কৌতূহলবশত তাকায় সারহানের দিকে। ব্লাডি বিচ, বিয়ে করবি না অথচ বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিস। আমার রাজত্বে এসে আমার সাথে বেইমানি করলি। তোর একটা ভুলের মাসুল তুই থেকে শুরু করে তোর পুরো পরিবার ভুগবে। শুধু প্রহর গুনতে থাক, আর তোকে একবার সামনে পাই নিজ হাতে জ্যান্ত পুঁতে দেবো, শুয়োরের বাচ্চা। সারহান রাগান্বিত ভঙ্গিতে দাঁতে দাঁত চেপে বলল, চক্ষুদয় ক্রোধে রক্তাভ বর্ণ ধারণ করেছে। ইচ্ছে করছে এখনই রাহাতের কলিজা নিজ হাতে ছিন্ন করতে। সে কল কাটে, রাগে গমগম করতে থাকে। দীর্ঘশ্বাস টেনে মেজাজ ঠান্ডা করার প্রয়াস চালায়। আজমল সাহেব উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেন। রাহাত কি বলল? সারহান ক্রোধান্বিত নিয়ন্ত্রণ করে ভরাট কণ্ঠে বলল, কাপুরুষটা বিয়ে করবে না অরিনকে। কি? আজমল সাহেব স্তব্ধ হয়ে গেলেন, 2 কদম পিছিয়ে গেলেন। আরশাদ সাহেব এসে ভাইকে ধরলেন, গমগমে কণ্ঠে বললেন, এসব কি বলছো? বিয়ে করবে না তাই লুকিয়ে আছে, কাপুরুষ কোথাকার। আজমল সাহেব থমকে গেছেন। মেয়ের বিয়ের দিন এমন কিছু শুনতে হবে তা কল্পনাতীত ছিল। তিনি মলিন মুখে তাকালেন লিভিং রুমে সোফায় বসা কনে সাজে অরিনের দিকে। পাশে এক চেয়ারে বসে আছেন কাজী সাহেব। বিয়ে হবে না ভাবতে বুকে অসহ্য যন্ত্রণা শুরু হলো। অতি কষ্টে বলে উঠলেন, আমার মেয়েটা এই খবর সহ্য করতে পারবে না, আর মেহমানরা কি বলবে? সারহান তুখোর বুদ্ধিসম্পন্ন মানুষ। এমন বিগড়ে যাওয়া পরিস্থিতিতে কিভাবে শান্ত থাকতে হয় তা খুব ভালো করেই জানে। সে কিছুক্ষণ মৌন রইল, অতঃপর দৃঢ় কণ্ঠে বলল, আমার উপর আপনার ভরসা আছে চাচা? আজমল সাহেব থমকে যাওয়া মুখে তাকালেন সারহানের মুখ পানে, নির্দ্বিধায় বললেন, তোকে নিজের থেকে বেশি ভরসা করি। আমি সিদ্ধান্ত নিয়েছি, অরিনের বিয়ে আজকে এবং এই মুহূর্তে দেব। কার সাথে? আজমল সাহেবের সন্দিহান স্বর। সারহান এক পলক অরিনের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়। পুনরায় বাবা চাচার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আবিরের সাথে। আজমল সাহেব আরেক দফা চমকে গেলেন, থমথমে গলায় সরাসরি জানালেন, রাজনীতিতে যুক্ত এমন ছেলের সাথে আমার মেয়েকে কখনো বিয়ে দেব না। তাহলে ইরফানের সাথে বিয়ে দিন। বাড়ির মেয়ে বাড়িতে থাকবে, চোখের সামনে থাকবে, সবারই ভালো লাগবে। সারহান ফিচেল হেসে প্রত্যুত্তর করে। আরশাদ সাহেব এবং আজমল সাহেবের মুখ নিগুড় অন্ধকারে ঢেকে যায়। দুজনে ভীষণ চিন্তিত হয়ে পড়েন। আজমল সাহেব নিজের সিদ্ধান্তে অটল। তিনি আবিরের সাথে কখনোই বিয়ে দিবেন না। রাজনীতি করা মানুষ পছন্দ হলেও মেয়ের জামাই হিসেবে পছন্দ নয়। দরকার হলে তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিবে, তাও আবিরের সাথে দিবে না। চৌধুরী নিবাস সকাল থেকে দুপুর পর্যন্ত বিয়ের আনন্দে উচ্ছ্বসিত এবং আমোদিত ছিল। বাড়ির সদস্য ও মেহমানদের পদচারণে মুখরিত হয়ে উঠেছিল, কিন্তু এখন তেমন আবহ আর নেই। সকলের আনন্দ এক নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। কলরবে মুখরিত বাড়ি নিস্তব্ধ নিষ্প্রাণ হয়ে গেছে এক মুহূর্তে। চৌধুরী নিবাসের বড় মেয়ের বিয়ে ভেঙেছে, এটা যেন বাতাসের বেগে এলাকায় ছড়িয়ে পড়েছে। এলাকার এমপির চাচাতো বোনের বিয়ে ভাঙার খবর যেন এলাকায় সমালোচিত বিষয়। আক্তের অনুষ্ঠান ছোট পরিসরে হলেও এলাকার কিছু সংখ্যক মানুষ অবগত ছিল। তারা ঢাকঢোল পিটিয়ে সকলকে জানিয়েছে। অরিনের নামে বিভিন্ন রকমের কুৎসা রটাচ্ছেন। মেহমানরা বিরস মুখে প্রস্থান করেছেন। তপ্ত দুপুর পেরিয়ে বিকেল হয়েছে। গোধূলির অম্বরে সাদা ধূসর মেঘ জমেছে। মৃদু হাওয়া বইছে প্রকৃতিতে। চৌধুরী নিবাসের পার্কিং প্লেসের অপর পাশে ফুলের বাগান রয়েছে। সেখানে গোলাপ, ডালিয়া, গাঁদাসহ হরেক রকমের ফুলের গাছ লাগানো। বাগানে ঢুকতেই দক্ষিণের দিকে কাঠের বেঞ্চ রাখা, সেথায় বসে আছে বধূ সাজে অরিন। তার মন বিষণ্ণ ভঙ্গুর। গাল বেয়ে অনবরত বেয়ে পড়ছে অশ্রুকণা। উদাসীন ভঙ্গিতে ফুলের দিকে তাকিয়ে নিঃশব্দে কেঁদে চলেছে। বক্ষে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে, কেমন যেন দম বন্ধকর পরিস্থিতি। আশেপাশের সবকিছু বিষাক্ত লাগছে। ভাগ্যে যে এমন কিছু লেখা ছিল তা কশিনকালেও ভেবে দেখেনি। ভাগ্যের নির্মম পরিহাস তার জীবন দুর্বিষহ করে দিচ্ছে। তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছে সে। জীবনে তিক্ত অনুভূতি শেষ করতে ইচ্ছে করছে। নিজের জীবন নাশ করলে কি অবর্ণনীয় যন্ত্রণা থেকে মুক্তি পাবে? অসহনীয় যন্ত্রণায় বক্ষ ফেটে আসছে। ইচ্ছে করছে চিৎকার করে নিজের ভেতরে জমা ব্যথার পাহাড় উগড়ে দিতে, কিন্তু পারছে না। অরিন এসব ভেবে হু হু করে কেঁদে উঠল। যাকে সে মন থেকে চাইল তাকে সে পেল না। যাকে সে আঁকড়ে ধরে বাঁচতে চাইল সেই মানুষটাও তাকে একা করে দিল। অরিন, পুরুষালী শান্ত ও হিমশীতল পরিচিত কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করল। অরিন খানিকটা কেঁপে উঠল। অশ্রুসিক্ত চক্ষু উঁচিয়ে মলিন মুখে দৃষ্টিপাত করল সামনে। দণ্ডায়মান মানবটির গম্ভীর মুখ পানে দৃষ্টি স্থির করল। তৎক্ষণাৎ কান্না থেমে গেল। দুহাতে তালু দ্বারা গাল বেয়ে পড়া নোনা জল মুছে নিল দ্রুত। ভেজা মলিন কণ্ঠে বলল, আপনি কিছু বলবেন?
দণ্ডায়মান মানবটির গম্ভীর মুখ পানে দৃষ্টি স্থির করলো। তৎক্ষণাৎ কান্না থেমে গেল। দু হাতের তালু দ্বারা গাল বেয়ে পড়া নোনা জল মুছে নিল। দ্রুত ভেজা মলিন কণ্ঠে বলল। আবিরের তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ অরিনের ক্রন্দনরত ফোলা লালচে মুখ পানে। সে বুঝতে পারে মেয়েটি এতক্ষণ সকলের থেকে দূরে এসে নিজের মাঝে চলমান কষ্ট কেঁদে নিবারণ করছিল। একজন মেয়ের বিয়ে ভাঙলে সমাজের মানুষ কতটা খারাপ কথা বলে তা জানা সকলের। এসব ভেবে তপ্ত শ্বাস ফেলে। অতঃপর শান্ত কণ্ঠে বলে ওঠে। তোমার বাবা ভেতরে ডাকছে। অরিন মলিন কণ্ঠে উদ্বিগ্নতার সহিত বলে উঠল। আম্মু আব্বু ঠিক আছে তো? দুজনেই ঠিক আছে। আন্টির অবস্থা আগের থেকে বেটার আছে। আজমল আঙ্কেল তোমার সাথে কিছু কথা বলবেন। সাথী বেগম মেয়ের বিয়ে ভাঙার জন্য অতিরিক্ত চিন্তায় এবং কাদার ফলে অসুস্থ হয়ে গিয়েছিলেন। প্রেশার বেড়ে গিয়েছিল। অনেক ডাক্তার বাড়িতে এসে চিকিৎসা দিয়ে গেছেন। আজমল সাহেব চিন্তিত। তিনি যেন পণ করেছেন মেয়ের আজ বিয়ে দিবেন। তাই সেসব নিয়ে লিভিং রুমে আলোচনা চলছে। আর কাজী সাহেবকে এক প্রকার ধমক দিয়ে বসিয়ে রেখেছেন। অরিন নেত্রপল্লব ঝাপটে ভেজা কণ্ঠে শুধায়। কি কথা বলবে আব্বু? আবিরের সোজা সাপটা উত্তর। নিজে গিয়ে জিজ্ঞেস করো। আমি জানি না কি নিয়ে কথা বলবে। আপনি মিথ্যা বলছেন আবির। আপনি সব কিছু জানেন। বলুন কেন ডাকছে? সত্যি আমি কিছু জানি না। আপনি আব্বুকে গিয়ে বলুন আমি একা থাকতে চাই এখন। আমায় যেন কেউ ডিস্টার্ব না করে। আমি তোমায় ডিস্টার্ব করেছি? আবির বিস্মিত কণ্ঠে বলল। অরিন অন্যত্র দৃষ্টিপাত করে ভেজা কণ্ঠে বলল। হ্যাঁ। আবির আড়াল করলো না কথাটা, স্বাভাবিকভাবে বলল। আঙ্কেল ওনার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ের ফিক্সড করতে চাইছেন। হয়তো তোমার থেকে মতামত জানবেন। তুমি রাজি কিনা? অরিন একটু থমকালো। আবারও বিয়ের নাটক শুরু হয়েছে। অসহ্যকর লাগছে। আজকের পরিস্থিতি তাকে স্বাভাবিক থাকতে দিচ্ছে না। জীবন দুর্বিষহ বানিয়ে দিয়েছে একদম। এসব ভেবে টুপটাপ করে অশ্রু কণা গাল বেয়ে পড়ল। আবির লক্ষ্য করল নিষ্প্রাণ ভঙ্গিমায় বসে থাকা ভঙ্গুর মনের রমণীকে। গভীর গাঢ় সেই চাহনি। মন একটু বিচলিত হলো। পরক্ষণে সামলে স্বাভাবিকভাবে বলল। তুমি রাজি থাকো তাহলে আঙ্কেল আজকে রাতের মধ্যেই তোমার ও মিনহাজের আকদ করিয়ে রাখবেন। আর কয়েকদিন পর রিসেপশন। আবিরের কথা শেষ হওয়ার পূর্ব মুহূর্তে অরিন হঠাৎ নিশ্চল প্রাণহীন কণ্ঠে বলে ওঠে। আবির বিয়ে করবেন আমায়? লাল টুকটুকে বউ বানিয়ে নিয়ে যাবেন আপনার বাড়িতে? আমাকে তিক্ত জীবন থেকে মুক্তি দেবেন? আবির স্তব্ধ এবং নির্বাক হয়ে গেল। চমকিত সত্তা নিয়ে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো অরিনের দিকে। মেয়েটি তার দিকে আকুলতা আশা নিয়ে তাকিয়ে আছে। মুখশ্রী মলিন ফ্যাকাশে। পূর্বের সাজগোজ নষ্ট হয়ে গেছে। লিপস্টিক কাজল লেপটে একাকার অবস্থা। তবুও মেয়েটিকে কেন যেন মায়াবী লাগছে। তার অন্তঃকণ অশান্ত হয়ে ওঠে। বিচলিত ভাব বইতে থাকে মনের মাঝে। সেসব ভাবনা চেপে বলে দৃঢ় কণ্ঠে বলে উঠল। কি সব বলছো? মাথা ঠিক আছে তোমার? অরিন ওষ্ঠ এলিয়ে হাসে। বিষাদগ্রস্ত সেই হাসি। চক্ষুদ্বয় মুছে হাসি বজায় রেখে বলল। দুইবার আকস্মিক ধাক্কা খেয়ে আমি বোধহয় পাগল হয়ে গেছি। নয়তো যে মেয়ে হয়ে একটা ছেলেকে কোনো স্বাভাবিক মেয়ে বিয়ের প্রস্তাব দেয়? আবির নিষ্পলক চেয়ে রয় অরিনের দিকে। মেয়েটা সহজেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে না। সে তপ্ত শ্বাস ফেলে। আমার বন্ধুর ছেলের সাথে আজকেই আরিনের বিয়ে দেব। আর কোনো কথা শুনতে চাচ্ছি না কারোর থেকে। সাথী বেগম অসুস্থ। চুপচাপ বসে আছেন লিভিং রুমে সোফায়। বাড়ির সকল সদস্য মন বেজার করে চেয়ারে, কেউ বা সোফায় বসে আছে। সকলের মনোযোগ আপাতত বাড়ির ছোট কর্তা কর্ত্রীর দিকে। দুজনের মধ্যে রেষারেষি চলছে অরিনের বিয়ে নিয়ে। সাথী বেগম স্বামীর অবান্তর জেদ মোটেও বরখাস্ত করলেন না। অসুস্থ শরীর নিয়ে তেতে উঠলেন। অরিন শুধু আপনার মেয়ে নয়, আমারও মেয়ে। ওর জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি যখন বলেছি আমার মেয়েকে আপনার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেব না। আজমল সাহেব নিজের সিদ্ধান্তে অটল। গমগমে কণ্ঠে বললেন। আমি যখন একবার বলেছি মিনহাজের সাথে আরিনের বিয়ে দেব, এই কথা কোনো নড়চড় হবে না। শাহজাদকে বলেছি আজকের ঘটনা, তাতে ওর কোনো আপত্তি নেই। অরিন যদি রাজি থাকে তাহলে আজকেই বিয়ে হবে। আমার মেয়েকে জোর করে বিয়ে দিলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। বুড়ো বয়সে ছ্যাঁকা দিও না সাথে। তুমি চলে গেলে আমি কার সাথে ঝগড়া করব? নির্লজ্জ লোক, বাড়ির মানুষের সামনে মুখে লাগাম টানুন। সাথী বেগম ঝাঁঝালো কণ্ঠে বললেন। আজমল সাহেব একটু বিব্রত বোধ করলেন। আর চোখে তাকালেন সকলের দিকে। সকলের মুখ হাস্যমুখ ভার করার চেষ্টা করছে, যেন কিছু শোনেনি। তিনি এ গলা খাকারি দিয়ে সিরিয়াস ভঙ্গিতে বললেন। আমার মেয়ে কখনো আমার কথা ফেলবে না। সাদাত, ইরফান, আকদের জন্য যা যা লাগে ব্যবস্থা করো। সাদাত এতক্ষণ নিশ্চুপ থাকলেও এখন পারল না। তেসরা স্বরে বলল। চাচা, যা যা লাগবে সব কিছু আছে। এখন বলুন, বিয়ে কি আদৌ হবে? আপনার জেদ
মেয়ের বিয়ে আজকের মধ্যে দিবেন, তাই বেচারা কাজী সাহেবকে জোর করে আটকে রেখেছেন। মানুষটা আপনার জ্বালায় না পারছে শান্তিতে বসতে, না পারছে বাড়িতে যেতে। আর কিছুক্ষণ এখানে কাজী সাহেব থাকলে আপনার এবং চাচির ঝগড়ায় আলো তুলবে। এই কথা শুনে চেয়ারে বসে থাকা কাজী সাহেবের মুখ জলজল করে উঠলেন, একটু আবেগ আপ্লুত হলেন। এত ঝামেলার মধ্যে কেউ তাকে মনে রেখেছে ভাবতেই মন ভালো হয়ে গেল। দুপুর 12টা থেকে 5 পর্যন্ত একটানা বসে থাকতে হাত পা অবশ হয়ে আসছে। কি ফ্যাসাদে পড়েছেন তিনি। এমপি চাচা এত খ্যাপাটে আগে জানতেন না। আজমল সাহেব থমথমে মুখে কাজী সাহেবের দিকে তাকালেন, পুনরায় দৃষ্টি ঘুরিয়ে একরোখা মনোভাব নিয়ে বললেন, যতক্ষণ বিয়ে হবে না ততক্ষণ কাজী সাহেব এখানেই বসে থাকবে। সাথী বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। কাজী সাহেব, আমার মেয়ের বিয়ে ওনার পছন্দ করা ছেলের সাথে দিব না। আপনার নজরে কোন 40 আধর মেয়ে আছে? রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন। কাজী সাহেব ভড়কে গেলেন, কৌতূহলবশত জানতে চাইলেন, কেন মা? উনি যখন বলেছেন বিয়ে না হওয়া পর্যন্ত আপনাকে যেতে দিবে না, আপনি বরং একটা কাজ করুন, কোনো পাগলির সাথে ওনার বিয়েটা দিয়ে দিন। সাথী বেগম বিদ্রুপাত্মক স্বরে বলে উঠলেন। কাজী সাহেব থতমত খেয়ে গেলেন। আজমল সাহেবের মুখ থমথমে হয়ে গেল। আরশাদ সাহেব রাগ দেখিয়ে বললেন, তোমরা দুজন চুপ করো। এতক্ষণ ধরে দুজনের ঝগড়া করে মতের মিল হয়নি। আমার মনে হয় অরিনের সাথে কথা বলা দরকার। দেখো মেয়েটা কি বলে। আজমল সাহেব এবং সাথী বেগম নিশ্চুপ হয়ে গেলেন। ইসমা বেগম ও তানিয়া বেগম আরশাদ সাহেবের কথায় সায় দিলেন। সারহানের ওষ্ঠকোণে রহস্যময় হাসি। চাচার সিদ্ধান্ত যখন নিমিষে ভেঙে যাবে তখন কেমন হবে, মুখখানা দেখার মতো থাকবে তো। সাজাদ খেয়াল করলো সেই হাসি। অরিত্রিকার মেজাজ বিগড়ে গেছে। বাবার অহেতুক জেদে ভীষণ বিরক্ত সে তো জানে অরিনের মনের অবস্থা। 2 প্রতারকের পাল্লায় পড়ে তার বোন একদম ভেঙে পড়েছে। আবার বিয়ের নাটক শুরু। আবির এবং অরিন বাড়ির দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো। দুজনে একসাথে এসে দাঁড়ালো লিভিং রুমের মাঝ বরাবর। আজমল সাহেব মেয়ের দিকে তাকালেন। নিমিষে জেদ যেন পানি হয়ে গেল। বক্ষ কাঁপলো, একটু চমকালেন। তার আদরের মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে তা বুঝতে পারলেন। অরিনের বক্ষ দুরু দুরু কাঁপছে। বাবাকে কেন যেন ভয় পাচ্ছে। নিজের সিদ্ধান্ত কিভাবে পেশ করবে বুঝে উঠতে পারছে না। আজমল সাহেব কিছুক্ষণ মৌন থেকে অরিনকে মিনহাজের কথা বলবে এমন সময় বাদ সাধল আবির। আঙ্কেল, আপনাকে কিছু বলতে চাই। আবির অরিনের ভাবমূর্তি পরখ করে বুঝতে পারে মেয়েটি তার বাবাকে নিজের সিদ্ধান্তের কথা বলতে ভয় পাচ্ছে। মেয়ে হয়ে বাবাকে এমন সিদ্ধান্ত জানানো দৃষ্টিকটু, তাই নিজে সাহস সঞ্চার করে বলল। আজমল সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, কি বলতে চাও? আবির সরাসরি রাগঢাক না করে দৃঢ় শক্ত কণ্ঠে বলল, আমি অরিনকে বিয়ে করতে চাই। চৌধুরী বাড়ির সকলে আরেক দফা চমকে গেল। সকলের বিস্ময়ে অভিভূত হয়ে আবিরের মুখ পানে তাকিয়ে রইল। আজমল সাহেব এহেন কথায় রেগে গেলেন। সোফা থেকে উঠে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বললেন, তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে বিয়ে করার কথা বলা? আবিরের মাঝে কোনো দোলাচলন দেখা গেল না। পূর্বের ন্যায় সাহসিকতা দেখিয়ে বলল, আপনার মেয়ে সসম্মানে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। আমি চাই না আমাদের দুজনের বিয়ে আপনাদের দোয়া ছাড়া হোক। কি বললে? এত বড় সাহস তোমার? সাহস আছে, তাই আপনাদের সকলের সামনে অরিনকে বিয়ে করার প্রস্তাব রেখেছি। কাপুরুষ হলে লুকিয়ে বিয়ে করে হঠাৎ একদিন এ বাড়ির জামাই হওয়ার অধিকার নিয়ে হাজির হতাম। তোমার মতো রাজনীতিতে সম্পৃক্ত ছেলের সাথে আমার মেয়েকে কখনো বিয়ে দেব না। আজমল সাহেব ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠলেন। ইচ্ছে করছে ছেলেকে থাপ্পড় দিতে। বেয়াদবের মতো তার সাথে কথা বলছে। চৌধুরী বাড়ির সকলে হতবাক হয়ে গেছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে একে অপরের দিকে চাচাই করছে। তারা কেউই বুঝতে পারছে না হঠাৎ আবির কেন এমন প্রস্তাব রাখলো। সারহানের ওষ্ঠকোণে কুটিল হাসি চওড়া হয়। বক্ষে 2 হাত গুজে নির্লিপ্ত ভঙ্গিতে কাহিনী দেখতে থাকে। বাবা, আমি মিনহাজকে নয়, আবিরকে বিয়ে করতে চাই। অরিন সাহস সঞ্চার করে কম্পনরত কণ্ঠে বলে উঠল। সাথী বেগমের বিস্ময় ভাব কেটে গেল। তিনি অবাক হলেন মেয়ের সাহস দেখে। পরক্ষণে মেয়ের সিদ্ধান্তে মৃদু হাসলেন। আবির ছেলেটাকে তিনি ছোটবেলা থেকে চেনেন। ছেলেটা ভীষণ ভালো মনের। তানিয়া বেগমের উদ্বিগ্ন ভাব কেটে গেল। মনটা শান্ত হলো। অরিত্রিকা ইশরা হা করে তাকিয়ে আছে। এক মুহূর্তে এতগুলো ধাক্কা যেন মস্তিষ্কে চাপ সৃষ্টি করছে। সাদাতের মুখে আমোদিত ভাব ফুটে উঠেছে। ইরফান হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণের ঝামেলার সুরাহা হলো তবে। আজমল সাহেব মেয়ের এমন সিদ্ধান্তে বাকরুদ্ধ হয়ে গেলেন। যে মেয়ে তার কথা নড়চড় করে না সেই মেয়ে নিজের সিদ্ধান্ত জানাচ্ছে। নিশ্চয়ই আবিরের কারসাজি এগুলো। তিনি গমগমে কণ্ঠে বলে উঠলেন, নিশ্চয়ই এই ছেলে তোমায় ফোর্স করেছে। অরিন নত মস্তকে ধীর কণ্ঠে বলল, আমায় আবির ফোর্স করেনি। রাজনীতি করে বেড়ানো ছেলে পছন্দ নয়। সারহান ভাই রাজনীতি করে, তাকে কি অপছন্দ করো আব্বু?
মেয়ের এমন প্রশ্নে অপ্রস্তুত হলেন আজমল সাহেব। গম্ভীর কণ্ঠে বললেন। বাড়ির ছেলেকে অপছন্দ কেন করব। আরশাদ সাহেব ভরাট কণ্ঠে বললেন। তাহলে আবিরের ক্ষেত্রে কি সমস্যা? ছেলেটা আমার কখনো কথার বাইরে যায়নি, যথেষ্ট নম্র ভদ্র। অরেঞ্জ যেহেতু মত আছে, সেও তো বিয়ে দিয়ে দাও। আজমল সাহেব বড় ভাইয়ের কথা ভাবলেন, চুপচাপ কিছু একটা ভাবলেন, অতঃপর আবিরের দিকে তাকিয়ে কাঠিন্যতা এঁটে বললেন। অরিনের কথা ভেবে শুধু রাজি হলাম। আমার মেয়েকে যদি কষ্ট দাও তোমাকে আমি শুলে চড়াবো বলে রাখলাম। আবির ভ্রুযুগল কুঁচকে স্বাভাবিকভাবে বলল। আপনার মেয়েকে কখনো কষ্ট দেব না, এতটুকু ভরসা রাখুন আমার উপর। আজমল সাহেব একটু শান্ত হলেন। বাড়ির সকলে খুশিতে আত্মহারা হয়ে গেল। সকলের ওষ্ঠকোণে হাসি দেখা গেল। অরিত্রিকা এবং ইশরা আনন্দ দৌড়ে এসে অরিনকে জড়িয়ে ধরল। সাদাত এবং ইরফান হাস্যোজ্জ্বল ভঙ্গিতে এসে আবিরকে শুভকামনা জানাতে লাগলো। কাজী সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এখন বিয়েটা দিয়ে পগার পার হতে হবে। আরশাদ সাহেব এগিয়ে গেলেন কাজী সাহেবের সাথে কথা বলার জন্য। সারহান শানিত পায়ে এগিয়ে আসলো, এসে দাঁড়ালো আজমল সাহেবের সম্মুখে। ক্রুড় হেসে বলে উঠল। রাজনীতি করে এমন ছেলের সাথে মেয়ে বিয়ে দেবেন না বলেছিলেন, অথচ ভাগ্যক্রমে রাজনীতিবিদের সাথেই বিয়ে হচ্ছে আপনার মেয়ের। এখন কেমন অনুভব করছেন চাচা? আজমল সাহেব গম্ভীর মুখে তাকালেন সারহানের দিকে। তা দেখে সারহানের হাসি চওড়া হয়। চৌধুরী বাড়ির লিভিং রুমের উষ্ণ আলোয় বসে আছে দুটি নীরব অস্তিত্ব, আবির ও অরিন। পাশে বসে থাকলেও অদৃশ্য দূরত্ব যেন এখনো তাদের আলাদা করে রেখেছে। চারিপাশে চৌধুরী পরিবারের সদস্যরা নিঃশব্দে দাঁড়িয়ে, প্রত্যেকের চোখে অমোঘ প্রত্যাশা। সাদাত ক্যামেরার ডিফাইন্ডারের ওপারে দাঁড়িয়ে মুহূর্তগুলো বন্দি করছে। কাজী সাহেব পবিত্র উচ্চারণে বিয়ের খুতবা শুরু করলেন। কক্ষ জুড়ে নেমে এলো নিবিড় নীরবতা, প্রতিটি শব্দ অদৃশ্য সুরের মতো গুঞ্জরিত হলো, যা শুনে অরিন এবং আবিরের হৃদয়ের স্পন্দন মুহূর্তের জন্য থমকে গেল। অদ্ভুত অনুভূতি হতে লাগলো। অরিনের চোখ নিচের দিকে নিবদ্ধ, হাতের আঙ্গুলে ডগা কাঁপছে মৃদু। হয়তো নতুন জীবনের অজানা আশঙ্কা, হয়তো একটি সম্পর্কের দায়ভার, কে জানে। আবির একবার পাশে তাকালো। মেয়েটির মুখের রেখায় কি যেন লেখা আছে, পড়তে পারল না সে। বলুন মা, কবুল বলুন। কাজী সাহেবের কণ্ঠ সমগ্র লিভিং রুমকে নিস্তব্ধতাকে আরো গভীর করলো। একটা দীর্ঘশ্বাস ফেললো আবির। তার চোখে কিছু আবেগ দোল খেয়ে গেল, যেগুলো ব্যাখ্যা সে নিজেই জানে না। অরিনের চক্ষুদয় ছলছল করে উঠল। সে মাথা উঁচিয়ে পরিবারের সবাইকে এক পলক দেখে নিল, অতঃপর কম্পনরত কণ্ঠে বলল। কবুল। কিছুক্ষণ মৌন থেকে দুবার উচ্চারণ করলো কবুল। কাজী সাহেব সহ সকলে একযোগে আলহামদুলিল্লাহ বলল। কাজী সাহেব আবিরকে উদ্দেশ্য করে বললেন। বাবা, এবার আপনি বলুন। আবির আর চোখে সারহানের দিকে তাকায়। সারহান ওষ্ঠ বাঁকিয়ে হাসে, চক্ষু নাচে, ইশারা করে কবুল বলার জন্য। আবির মৃদু হাসে। অরিনের দিকে এক পলক তাকে দৃঢ় কণ্ঠে কিছুক্ষণ মৌন থেকে 3 বার কবুল উচ্চারণ করলো। অতঃপর কাজী সাহেব দোয়া করলেন নব দম্পতির জন্য। দোয়া শেষ করে বললেন। 11,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া রফিক ইসলামের একমাত্র পুত্র আবির ইয়াসফিরের সঙ্গে আজমল চৌধুরীর বড় মেয়ে অরিন চৌধুরীর শুভ বিবাহ সম্পূর্ণ হইল। বিবাহের এই পবিত্র বন্ধনে দুই পরিবার মিলিত হইল আনন্দ ও উৎসব মুখর পরিবেশে। সাক্ষী ছিলেন আত্মীয় স্বজন ও শুভানুধার্যীরা, যাহাদের উপস্থিতিতে সম্পূর্ণ হইল একটি নতুন জীবনের সূচনা। আল্লাহ তাহাদের দাম্পত্য জীবন সুখময় ও বরক্তময় করুক, আমিন। কাজী সাহেব পবিত্র বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাবিননামা সামনে রাখলেন। আপনারা দুজন কাবিননামায় স্বাক্ষর করুন, বললেন কাজী সাহেব, তার কণ্ঠে দায়িত্বের ভার। আবির কলম হাতে তুলে নিল। তার আঙ্গুলের মাঝে শক্ত হয়ে থাকা ধাতব কলমটি যেন আজ একটি সম্পর্কের সেতু বন্ধন তৈরি করতে চলেছে। চোখ স্থির, মনেও স্থিরতা। কাগজের সাদা অংশে নামের জায়গায় প্রথম দাগটা টানল সে, আবির ইয়াসফি। তারপর অরিনের দিকে কলম এগিয়ে দেওয়া হলো। মেয়েটির নরম হাত ধীরে ধীরে এগিয়ে এলো, কিন্তু আঙ্গুলের ডগায় কাঁপুনি। নতুন জীবনের পথে এই এক টুকরো কাগজই যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠেছে। সে কলম ধরে রাখলো, এক মুহূর্ত চোখ নামিয়ে আনলো কাগজের দিকে, তারপর ধীর হস্তে দৃঢ়ভাবে লিখলো অরিন চৌধুরী। নয়তো আপনার বউকে আমরা আপনার সাথে দেখা করতে দিব না। অরিত্রিকা ও ইশরার কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতে ভ্রুযুগল কুঁচকে তাকায় আবির। সামনে তার ছোট 2 শালিকা কোমরে হাত গুজে বেশ সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আবির আর চোখে তাকায় পাশে বসা পরাণের বন্ধুর দিকে। সারহান গম্ভীর মুখে বসে ফোন স্ক্রল করছে। আশেপাশে কি হচ্ছে ভ্রুক্ষেপ নেই। বন্ধুর যে টাকা খসতে চলেছে সেদিকে একটু নজর দিলে কি এমন হতো। সে পুনরায় তাকায় ইশরা ও অরিত্রিকার দিকে, গলা খাকড়ি দিয়ে বলে। আমার বউ আমি দেখবো, টাকা কেন দেবো? অরিত্রিকা সংকুচিত নয়নে তাকালো, স্বাভাবিকভাবে বলল। আগে টাকা দিন, তারপর বউ। থুকু, বউয়ের সাথে দেখা করুন। দিনে দুপুরে ডাকাতি করছো তোমরা? না, আমরা সন্ধ্যা রাতে ডাকাতি করছি।
ইশরা দাঁত কেলিয়ে বলে উঠল। আবির বুঝলো এদের থেকে রেহাই পাওয়া মুশকিল, তাই টাকা দিয়ে দেওয়াই ভালো। জিজ্ঞাসা করলো, কত? বেশি না, মাত্র 1 লাখ টাকা। অরিত্রিকা একগাল হেসে বলে উঠল। আবির খুব খুব করে কেসে উঠল। 1 লাখ টাকা শালিকারা হলো ডাকাতের মামাতো বোন। ডাকাত অস্ত্রের মুখে লুট করে নিয়ে যায়, শালিকারা বউ আটকে রেখে টাকা লুটে নেয়। আবির হাসার ভান করে পড়ল। শালিকারা তোমরা কি ডাকাতের মামাতো বোন? না মানে বউ আটকে রেখে আমায় লুট করে ধান্দা আটছো? ইশরা মৃদু হেসে বলল, একদম ঠিক ধরেছেন জিজু, টাকা দিন নয়তো বউ পাবেন না। তাহলে বউ তোমরা দেখে দাও। আমার আপাতত এখন লাগবে না। একবার রিসেপশনের পরে বউ পেলেই হবে। আপনার বউ আপনি নিয়ে যান। আমার বউ তোমরা রেখে দাও। আপাতত রিসেপশন পর্যন্ত সিঙ্গেল ফিল করতে চাই। আবির দাঁত কেলিয়ে বলল। অরিত্রিকা ইশরার মুখ বেজার করলো। দুজনেই মুখ গোমরা ধূপধাপ গিয়ে বসলো অপর পাশের সোফায়। এর মাঝে সাদাত সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নামলো। লিভিং রুমে এসে আবিরকে উদ্দেশ্য করে বলল, আবির ভাইয়া, তোমায় অরিন আপু ডাকছে। আবির এক পলক অরিত্রিকা এবং ইশরার দিকে তাকিয়ে বিশ্বজয়ের হাসি ফুটিয়ে বলল। শালিকারা দেখেছো, বউ আমার ডাকছে। অরিত্রিকা মুখ বেঁকিয়ে বলল, যান আপনার বউয়ের কাছে। শালিদের ডাকাত বলেছেন তাই না? আপুকে সব বলে দিব, তখন দেখবেন কি হয়। ঠিক আছে, বলো। কথাটা বলে আবির হেলে দুলে ফুরফুরে মেজাজে অরিনের রুমের দিকে গেল। সাদাত ধপ করে গায়ে লিয়ে বসলো সারহানের পাশে। অতঃপর মৃদু হেসে বলল, মন খারাপ করিস না, আমার বিয়েতে তোদের 5 লাখ টাকা দেব। ইশরা মুখ বাঁকায়। এই কথা শুনে অরিত্রিকা চক্ষুদয় ছোট ছোট করে তাকায়। বড় ভাইয়ের বিয়ের কোনো খবর নেই। ছোট ভাই আসছে বিয়ে করতে। মনের কথা মনে গোপন না রেখে তেসরা স্বরে বলল, বড় ভাইয়ের বিয়ের কোনো খবর নাই, আর ছোট ভাইয়ের বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আগে তোর ভাইকে বিয়ে করতে বল। সাদাত সারহানের দিকে এক পলক তাকালো, পুনরায় দৃষ্টি ফিরিয়ে ক্যাবলা মার্কা হেসে বলল, হে হে, ভাইয়ের বিয়ের আশায় থাকলে আমার বিয়ের বয়স পেরিয়ে যাবে। অরিত্রিকা মুখ টিপে হেসে বলল, তা ঠিক বলেছিস। দেখা যাবে আমার তোর ঈশার বিয়ে হয়ে গেল, কিন্তু তোর ভাইয়ের বিয়ে হলো না। কেমন একটা লাগবে। একদম ঠিক বলেছিস। সারহান ফোন পকেটে রেখে দেয়। চিবুক শক্ত করে অরিত্রিকার দিকে রক্তাভ দৃষ্টিতে তাকায়। অরিত্রিকা সেই চাহনি লক্ষ্য করে ধরফড়িয়ে উঠে হাসি থেমে যায়। তখনই ইশরাও হাসছিল। এতক্ষণ সারহানের জ্বলন্ত চাহনি দেখে কাচুমাচু ভঙ্গিতে বসে রইল। সাদাত ওষ্ঠে আঙ্গুল চেপে চুপ করে বসে আছে। তোর বিয়ের শখ হয়েছে, পূরণ করে দেবো। সারহান অরিত্রিকাকে উদ্দেশ্য করে গমগমে কণ্ঠে বলে উঠল। অরিত্রিকা ভয়ে সিটিয়ে গেল। আমতা আমতা করে বলল, আমি বিয়ে করব কখন বললাম? আমি তো আপনার বিয়ের কথা বলছিলাম। সারহান তির্যক দৃষ্টিতে অবলোকন করলো। ভীতিগ্রস্ত মুখখানা ভরাট কণ্ঠে বলল, বিষয়টা একই। ভেবেছিলাম হবু বউ একটু ছোট এবং ইম্যাচিওর, একটু বড় হয়ে এবং ম্যাচিওর হোক, তারপর বিয়ে করব। কিন্তু তোদের জ্বালায় মনে হচ্ছে দ্রুত বিয়েটা করে ফেলতে হবে। অরিত্রিকার পক্ষ কেঁপে উঠল। সারহান ভাইকে তাকে ইঙ্গিত করে কথাটা বলল। দূরে দূরে বুকে নিয়ে তাকালো শ্যাম মানবের দিকে। তীক্ষ্ণ চাহনি যেন একটু দিশেহারা করলো। ইশরা অবুজের ন্যায় বসে রইল। সে বুঝলো না সারহান ভাই কার কথা বলছে। তবে কি কাউকে পছন্দ করেন? এ প্রশ্ন করার সাহস করলো না। সাদাত নড়ে চড়ে বসলো। সন্দেহবাতিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, ভাই কার কথা বলছো? আমার না হওয়া বিবিজানের কথা বলছি। সারহানের নির্লিপ্ত কণ্ঠস্বর অরিত্রিকাকে বিচলিত করলো। তার মানে মানুষটা তার কথা বলেনি, ওনার না হয় বিবিজানের কথা বলেছে। ওনার না হওয়া বিবিজানের কথা বলেছে। মন বিষণ্ণ হলো। খারাপ লাগায় মুখ ভার হয়ে উঠল। যেদিন সারহান ভাই জানবে মেয়েটা আর কেউ নয় সে, তখন কি হবে? কিন্তু তার মস্তিষ্ক বলছে একজন এমপির কাছে একটা মেয়েকে খুঁজে বের করা মোটেও কঠিন ব্যাপার নয়। কিন্তু সারহানের ভাবভঙ্গি সে বুঝতে পারে না। একটা মানুষের এত রূপ কিভাবে হয় সে ভেবে পায় না। সাদাতের সন্দেহ গাঢ় হয়। সে সন্দেহবাতিক কণ্ঠে বলে ওঠে, ভাই তুমি কার কথা বলছো? সারহান সাদাতের দিকে তাকিয়ে ফিচেল হেসে বলে, তুই যাকে সন্দেহ করছিস তাকে। ভাবছি বিয়েটা খুব শীঘ্রই করে ফেলবো। কি বলিস সাদাত? এবার বল, ভাবি পছন্দ হয়েছে? ভাই তুমি এসব কি বলছো? তুমি জানো এমনটা কখনো সম্ভব নয়। সাদাত উদ্বিগ্ন হয়ে বলল। সারহান ভাবলেশীনভাবে বলল, সারাহানের ডিকশনারিতে অসম্ভব বলে কোনো শব্দ নেই ব্রো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সাদাত এহেন কথায় অবাক হয়। তা কি তার ভাই বড়দের বিপক্ষে গিয়ে অরিত্রিকাকে বিয়ে করবে? ভাবতেই গলা শুকিয়ে গেল। সামনে নিশ্চিত বড় কোনো হাঙ্গামা শুরু হবে। সারহানের স্বভাবসিদ্ধ অনড় ভঙ্গিতে বসে রইল। আজমল সাহেব মেয়ের আক্তের পর রুমে মুখ ভার করে বসে আছেন। আশরাত সাহেব ছোট ভাইকে
আবির ভালো ছেলেটা বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গিয়েছেন। আজমল সাহেবের অবুঝের ন্যায় ভাব তাকে ভীষণ বিরক্ত করছে। শেষমেশ বোঝাতে অক্ষম হয়ে নিজের রুমে চলে গেছেন। তানিয়া বেগম এবং সাথী বেগম নতুন জামাইকে আদর আপ্যায়নের জন্য খাবার গরম করছেন। দুজনা ভীষণ খুশি। আবিরের মতো একটা ভালো ছেলের সাথে মেয়ের বিয়ে হয়েছে। আজকাল এমন ভালো ছেলে পাওয়া দুষ্কর। লিভিং রুমে নিস্তব্ধতার মাঝে উপস্থিত হয় ইরফান। সাদাতের অপর পাশে গায়ে দিয়ে আয়েশ করে বসে, অতঃপর অরিত্রিকার মুখ পানি স্থির করে। মেয়েটাকে মন খারাপ করে বসে থাকতে দেখে একটু বিচলিত হয়। অশান্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করে, অরিত্রিকা, মন খারাপ করে আছিস কেন? অরিত্রিকা এক পলক ইরফানের দিকে তাকিয়ে অন্যত্র দৃষ্টি ঘুরালেও তবুও কোনো উত্তর দিল না। ইরফানের এমন প্রশ্নে সারহান একটু বিরক্ত বোধ করে, কিছু বলতে গিয়েও থেমে যায়। এই মুহূর্তে সিন ক্রিয়েট করে লাভ নেই। অরিত্রিকার নিশ্চুপ ভাবে ইরফান আরও বিচলিত হয়। সাদাত তা লক্ষ্য করে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, বয়ফ্রেন্ড ছ্যাঁকা দিয়েছে, তাই মুখ গোমরা করে আছে। ইরফান যেন থমকে গেল, অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে বলল, অরিত্রিকার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো, মানে না হওয়া বয়ফ্রেন্ড। বেচারা অরিত্রিকার না হওয়া বয়ফ্রেন্ড তাকে হালকা ছ্যাঁকা দিয়ে অন্য একজনকে বিয়ে করবে বলেছে, তাই অরিত্রিকা দুঃখ বিলাস করছে। এসব কথায় বিশ্বাস করি না, মিথ্যা বলছিস তুই। ইরফান শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ ভাই, মিথ্যা বলছি, তবে যখন তখন কাহিনী কিন্তু সত্যি হয়ে যেতে পারে। সাদাত তপ্ত শ্বাস ফেলে বলল। ইরফান একটু শান্ত হয়, নিচু কণ্ঠে বিড়বিড় করে বলে, এমন কাহিনী ঘটার আগে অরিত্রিকাকে নিজের করে নিব, আর মাত্র কিছুদিন, তারপর ছোট মামুর থেকে তার ছোট মেয়েকে পার্মানেন্টলি চাইব। সারহানের কর্ণকুহরে প্রবেশ করে শব্দগুচ্ছ। ওষ্ঠক্ষণে ক্রূর হাসি খেলে যায়। ওষ্ঠ কামড়ে বিড়বিড় করে বলে, সরি ব্রো, সেই সুযোগ তোকে আমি দেব না। একবার যাকে নিজ থেকে দূরে সরিয়ে দিয়েছি তাকে পুনরায় নিজের থেকে দূরে রাখতে পারবো না। এবার যা হবে সবার সামনে হবে, কোনো গোপনীয়তা নয়। সাদাত হতাশ হয়ে তার দুই পাশে বসা দুজনার দিকে তাকায়, মুখ কুচকে বিড়বিড় করে, অরিত্রিকা যদি জানতে পারে দুজন প্রেমিক তার পিছে পড়ছে, তখন তার ভাবভঙ্গি কেমন হবে? নিশ্চয়ই গান গাইবে, বিধি তুমি বলে দাও আমি কার, একটা মনের দুজন দাবিদার। এর মাঝে লিভিং রুমে হেলে দুলে প্রবেশ করলো লেভি। দৌড়ে এসে লাফিয়ে অরিত্রিকার কোলে বসলো। হঠাৎ হেন কাণ্ডে হকচকিয়ে গেল অরিত্রিকা। চমকিত নয়নে তাকায় কোলের উপর। লেভি অরিত্রিকার চাহনি দেখে লেজ নাড়িয়ে ডেকে উঠল। অরিত্রিকার মন ভালো হয়ে গেল। দুহাতে আগলে নিল লেভি তুলতুলে দেহখানা। উৎফুল্ল হয়ে বলল, কি হয়েছে লেভি সোনা, খিদে পেয়েছে? লেভি ডেকে উঠে সারহান তীর্যক দৃষ্টিতে অবলোকন করতে থাকে বিড়ালটাকে। লেভি তার দিকে কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে পূর্বজন্মের কোনো শত্রুতা আছে, আর সেই শত্রুতা এই জন্মে কন্টিনিউ করছে। সাদাতের মাথায় শয়তানি বুদ্ধি আসে, গলা খাকারি দিয়ে বলে ওঠে, লেভি বেবি দেখো, আমার দুই পাশে তোমার আরো দুইটা হ্যান্ডসাম মামু বসে আছে। তোমার কোন মামুকে পছন্দ হয়েছে? সারহান এবং ইরফান সাদাতের দিকে কটমট করে তাকালো, যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে। সাদাত সেই চাহনি লক্ষ্য করে সুযোগ বুঝে সটকে পড়ল। ইশরা এবং অরিত্রিকা খিলখিলিয়ে হেসে দিল। অরিত্রিকা দৃষ্টি স্থির হলো সারহানের দিকে। একটু করুণা হলো। আহারে, কাঠখোট্টা মানুষটার মামু ডাকটা শোনাতে মন ভেঙে গেছে। ইরফানের মন ভার হয়ে এলো। সে আর এক মুহূর্ত বসলো না, হনহনিয়ে উঠে চলে গেল। অরিন, ডেকেছো কেন? আবিরের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে অরিন পিছু ফিরে তাকায়। আবির রুমের দরজা ঠেলে প্রবেশ করে। পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে এগিয়ে এসে অরিনের সামনে দাঁড়ায়। মুখায়বব স্বাভাবিক এবং শীতল চাহনিতে তাকিয়ে আছে অরিন। দু কদম পিছিয়ে গিয়ে বসে বিছানায়। আগ্রহী হয়ে জানতে চায়, আজকে থাকবেন? আবির শান্ত কণ্ঠে বলল, হঠাৎ এ প্রশ্ন? জানতে ইচ্ছে করছিল। দুই শ্বশুর থাকতে বলেছে, তাই থেকে যাচ্ছি। ওহ, বাড়িতে জানিয়েছেন বিয়ের কথা? অরিন একটু থেমে প্রশ্ন করে। আবির ধীরে চিত্তে কণ্ঠে বলে, এখনো জানাইনি, আগামীকাল বাড়ি ফিরে জানাবো। যদি আমাকে মেনে না নেয়? আমার বউয়ের মধ্যে কোনো কমতি নেই যে মেনে নেবে না। এসব উদ্ভট চিন্তা মাথায় আনার দরকার নেই। আবিরের দৃঢ় কণ্ঠে বউ ডাকটা শুনে শরীর শিরশির করে উঠল অরিনের। বক্ষে শীতলতা বয়ে গেল, কিছুটা লজ্জায় আড়ষ্ট হলো। এদিক ওদিক তাকালো, সুতির ওড়নাটা সুন্দর করে গায়ে জড়িয়ে নিল। আবির দেখলো অরিনের লাজে রাঙা মুখ, বক্ষে কেমন শিহরণ বয়ে গেল। ভাবতে অদ্ভুত লাগছে, যেই মেয়ে 2 দিন আগে অবধি বন্ধুর বোন হিসেবে দেখেছে, এখন সে তার বউ। এতে অবশ্য সারহানের কারসাজি রয়েছে। বেটা সুযোগ বুঝে বন্ধুকে দুলাভাই বানিয়ে দিল। মাথায় এত কুটিল বুদ্ধি নিয়ে কিভাবে ঘুমায়? আপনি কি ফ্রেশ হবেন না? পাঞ্জাবি পরে আর কতক্ষণ থাকবেন?
অরিন নিজেকে সামলে নিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে। মেয়েলি সুমধুর কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে ভাবনার ছেদ ঘটে। আবিরের দৃষ্টি সরিয়ে ভরাট কণ্ঠে বলল, বেশ কিভাবে হব? একটা শার্ট প্যান্ট নিয়ে আসিনি। অরিন বোকাশোকা স্বরে বলল, কেন? যদি জানতাম বিয়ের দাওয়াত কবুল করতে এসে নিজের বিয়ে হয়ে যাবে তাহলে শার্ট প্যান্ট নিয়ে আসতাম। আবিরের কথায় থতমত খেল অরিন। বিছানা থেকে নেমে তটস্থ ভঙ্গিতে আবিরকে উদ্দেশ্য করে বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করছি। কথাটা বলে অরিন রুম থেকে বেরিয়ে গেল। আবির তা দেখে নিঃশব্দে হাসলো। এখন মনে হচ্ছে সে বিবাহিত। অরিত্রিকা ফ্রেশ হয়ে মাত্র রুমে বসেছিল, কিন্তু এর মাঝে ইশরা এসে বলল সারহান ভাই তাকে ছাদে ডাকছে কোনো জরুরি কথা বলার জন্যে। সারাদিনের বিয়ে বাড়ির কাহিনীতে তার মন শরীর ভীষণ ক্লান্ত। এখন ঘুমালে কিছুটা স্বস্তি মিলত। অরিত্রিকা ভেজা চুল হেয়ার ক্লিপ দিয়ে আটকে নিল, অতঃপর মুখ ভার করে ছুটল ছাদের দিকে। রাত 10:15। সারহান দাঁড়িয়ে আছে ছাদের রেলিং ঘেঁষে, স্থির চিত্তে তাকিয়ে আছে অম্বরের পানে। অম্বরের মেঘাচ্ছন্ন আমায় দেখা মিলছে তারকার রাজির। অসম্ভব সুন্দর দৃশ্য। সারহানের মন আজ ভীষণ অশান্ত, কারণটা তার সিক্রেট অ্যাম্ব্রোজিয়া, নিভৃত সুধা। পাষাণ মনের মানুষের মনে প্রেমিক সত্তার আগমন ঘটেছে। এটা হয়তো আগে কখনো অনুধাবন করতে পারেনি, কিন্তু এখন পারছে। অনুভূতিরা বক্ষ ভেদ করে উগরে বাহিরে আসতে চাইছে। এই অনুভূতি দমিয়ে রাখা কষ্টসাধ্য ব্যাপার। প্রণয় সন্ধিক্ষণে এসে প্রণয়নী একান্ত আপন করতে চাইছে মন, কিন্তু কোথাও যেন আটকে যাচ্ছে। মন বলছে প্রেমিক পুরুষ ভালোবাসা জোর করে হয় না। সত্যি কি সে জোর করেছে নাকি নিজের ভালোবাসা জাহির করেছে? সারহান দ্বিধায় বুকে দ্বিধান্বিত মনে ভাবতে থাকে, মেয়েটার মনে কি তার জন্য কোনো জায়গা আছে? যদি প্রণয়িনীর মনে প্রেমিক পুরুষের অস্তিত্ব না থাকে, তবে কিসের জন্য ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য মরিয়া হচ্ছে? সারহানের কঠোর মন এখন ভীষণ নরম। মন চায় মেয়েটি তাকে অল্প ভালোবাসুক, তবুও তার থাকুক। অন্য কারোর পাশে তার একান্ত নিবৃত সুধাকে সে সহ্য করতে পারবে না। এত গভীর ভাবনায় পুরুষালী মনে উচ্চাটন দেখা দেয়, বিচলিত হয় ভীষণ। নিজেকে শান্ত করতে দীর্ঘশ্বাস টানে। সারহান ভাই ডেকেছিলেন? অরিত্রিকার সুমধুর মিষ্ট কণ্ঠস্বর সারহানের কানে প্রতিধ্বনিত হয়। তড়িৎবেগে তাকায় পাশে। অরিত্রিকা দাঁড়িয়েছে তার দিকে তাকিয়ে। নিভৃত সুধা তার ডাকে সাড়া দিয়েছে। প্রসন্ন হাসে সারহান, তবে তার রাতের আধারে অরিত্রিকার অগোচরে থেকে যায়। রাতের গভীরতা বাড়ছে, শহরে জনসমাগমের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। কিছুটা দূর হতে ভেসে আসছে যানবাহনের আওয়াজ। উষ্ণ শীতল হাওয়া বইছে প্রকৃতিতে। হ্যাঁ, ডেকেছিলাম। সারহানের শান্ত কণ্ঠস্বর, অরিত্রিকার স্বভাবসিদ্ধ কণ্ঠে সুধায়। কেন ডেকেছেন? এমনি। এমনি কেউ কাউকে ডাকে? সত্যি করে বলুন তো কেন ডেকেছেন? অরিত্রিকা সারহানের ভাবলেশীন কণ্ঠস্বর শুনে অবাক হয়ে বলে। সরু চোখে তাকায় মানুষটার দিকে। অন্ধকারে মুখের ভাব বোঝা যাচ্ছে না, তবে এতটুকু বুঝতে পেরেছে সারহান তার দিকে তাকিয়ে আছে। তোকে অন্ধকারাচ্ছন্ন রাতে এক পলক দেখার ইচ্ছে জেগেছিল নিভৃত সুধা, তাই ইচ্ছেটা পূরণ করলাম। সারহানের হিমশীতল দৃঢ় কণ্ঠস্বরে মেয়েলি অবয়ব কেঁপে উঠল। অশান্ত লোচনে তাকালো মানুষটার দিকে। পাষাণ মানুষটা তাকে এতটা ভালোবাসে, আর পুরুষালী স্বরে নিভৃত সুধা ডাকটা এত স্নিগ্ধ লাগলো কেন? তবে কি সে প্রেমে পড়েছে? নিশীথের অতল আধারে ঢাকা চারিদিক। অম্বরের বক্সে এক ফোঁটা চন্দ্রের আলো নেই। কালো মেঘের গাঢ় চাদরে লুকিয়ে আছে সমস্ত অম্বর। বাতাসের মাঝে বয়ে চলেছে অস্বস্তিকর শীতলতা, যা শরীরে কাটা দেওয়ার মতো অনুভূতি সৃষ্টি করে। চারিপাশ নিস্তব্ধ, তবে সেই নিস্তব্ধতার মাঝে শোনা যায় কোথাও দূরে নিশাচরের গা শিওরে ওঠার ন্যায় ডেকে উঠেছে। গাছের পাতার ফাঁকে ফাঁকে ফিসফিসে বাতাসের মৃদু শব্দ। রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলো যেন মৃতপ্রায়। হলুদ আলো স্পষ্ট হয়ে মিলিয়ে যাচ্ছে কুয়াশার অন্ধকারে। গভীর রাতে শহর যেন মানুষের কলরবের আবরণে মোড়ানো। দেয়ালের গায়ে ঝুলে থাকা পুরনো পোস্টারগুলো বাতাসের ধাক্কায় কেঁপে উঠে যেন কোনো অদৃশ্য কণ্ঠস্বর ফিসফিস করে কিছু বলতে চায়। দূরের কোথাও ঘড়ির কাঁটা ধীরে ধীরে টিকটিক শব্দ তুলছে, মনে করিয়ে দিচ্ছে রাত গভীর হতে চলেছে। অন্ধকারাচ্ছন্ন রাতের গহ্বরে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে মানব মানবী। দুজনায় নীরব ভূমিকা পালন করছে, অথচ চারিপাশে শূন্যতা যেন তাদের নিস্তব্ধ কথোপকথনের প্রতিধ্বনি বয়ে আনছে। আকাশে চন্দ্র নেই, শুধু অসংখ্য তারা টিমটিম করে জ্বলছে। সেগুলো সাক্ষী আছে এই মুহূর্তে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা পুরুষটির চক্ষুদয় গভীর এবং গাঢ় দৃষ্টি যেন রাত্রে সমুদ্রের মধ্যে অতল, যেখানে না বলা অনেক প্রশ্নের পাহাড়, অনেক না বলা শব্দের আনাগোনা। তবুও সে নিশ্চুপ। বাতাসে ওড়ানো তার চুলের ফাঁকে স্নিগ্ধ চন্দ্রের আলো না থাকলেও দূরের কোনো ফিকালোর প্রতিবিম্ব এসে তার মুখের কঠোর রেখাগুলোকে আরো স্পষ্ট করে তুলছে। পাশে দাঁড়িয়ে থাকা নারীটি নৈশব্দের আবরণে ঢাকা, তার অন্যান্য মৃদু বাতাসে উঠছে সানন্দে। মানবী স্থির চিত্তে তাকিয়ে রয়েছে মানবটির দিকে। লম্বা দম নিয়ে সে যেন কিছু বলতে চায়। রাতের শীতল হাওয়ায় রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা দুই অবয়ব
তারা কি একে অপরের কাছে এসেও দূরে, নাকি এই নীরবতা, এই অন্ধকারাচ্ছন্ন রাতে সাক্ষী হয়ে থাকা ছাড়টাই তাদের গোপন গল্পের একমাত্র শ্রোতা? দূরের কোনো ঘড়ির কাঁটা ধীরে টিকটিক করে জানান দিচ্ছে সময়ের প্রবাহ, অথচ এই মুহূর্তে তাদের কাছে সময় যেন স্থির হয়ে আছে, একটি সন্ধিক্ষণের মতো, যেখানে ভালোবাসা, দ্বন্দ্ব আর অনিশ্চয়তা একসঙ্গে মিশে একাকার হয়ে গেছে। এমনভাবে তাকিয়ে কি দেখছিস? নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো সারহানের শান্ত শীতল কণ্ঠস্বর। অরিত্রিকার ভাবনার ছেদ ঘটে, সে একটু চমকায়, নিজেকে দ্রুত সামলে নেয়। অন্ধকারাচ্ছন্ন রাতের গহ্বরে দাঁড়িয়ে দুজন মানব মানবী পুরনো অদৃশ্য দেয়াল ভেঙে চলেছে। পূর্বে তা কখনো হয়নি। অরিত্রিকা দূরের অন্ধকারাচ্ছন্ন প্রকৃতির দিকে তাকায়, শান্ত কণ্ঠে বলে, কিছু না। সারহানও ব্যস্ত শহুরের দূরের রাস্তার দিকে তাকায়, অতঃপর দৃঢ় কণ্ঠে বলে ওঠে, সত্যি ভালোবাসিসনি কাউকে? সারহান অতি শান্ত কণ্ঠ খাদে নামিয়ে বলে। অরিত্রিকা থমকায়। সত্যি কি কাউকে ভালোবাসেনি সে? কাউকে ভালো লাগেনি? লেগেছে তো সারহান ভাইকে, তবে তা গোপনীয় থাক। এটা ভালোবাসা নাকি ভালো লাগা তা আগে অনুভব করা প্রয়োজন। কিন্তু সারহান ভাই তাকে কেন এমন প্রশ্ন করলো? ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কি করতাম আমি জানিস? পরিবারের বিপক্ষে চলে যেতাম। তাকে নিজের করে পাওয়ার জন্য যা কিছু করতে হয় করতাম। ইউনো, আজ অব্দি শুধুমাত্র একজনের জন্য নিজের নিজের হাত রক্তে ডুবিয়েছি, কিন্তু সেসব রয়ে গেছে সকলের অগোচরে। সারহান অশান্ত ভঙ্গিতে বলে উঠল। অরিত্রিকার মনে ভর করে নানান ভাবনা। সারহান ভাই তার জন্য বখাটেগুলোকে পিটিয়েছিল। বক্ষ কেঁপে উঠল, যেন আগ্রহী হয়ে জিজ্ঞাসা করে, কার জন্য? সারহান স্মিত হাসে। বুঝেও অবুঝ কেন হোস? আমি মোটেও অবুঝ নই সারহান ভাই। অবুঝ নোস, কিন্তু অবুঝ হওয়ার ভান করিস। অরিত্রিকা মৌন রইল, কি বলবে ভেবে পেল না। তবে এতটুকু ঠাউর করতে পারলো সারহান ভাই কিছু নিয়ে ভীষণ চিন্তিত। কিন্তু সেটা কি? সারহান ক্ষণকাল ভুলে সরাসরি প্রশ্ন করে। তোর হাতে মেহেদি দিয়ে আমার নাম কে লিখে দিয়েছে? অরিত্রিকা রেহান কথায় ভরকায়, মেহেদি দেওয়া হাত পেছনে লুকায়, আমতা আমতা করে বলে, আমি মোটেও অবুঝ নই সারহান ভাই। আমার হাতে আপনার নাম লেখা নেই। সারহান অরিত্রিকার দিকে সরু দৃষ্টিতে তাকায়, ভ্রুযুগল বাঁকিয়ে ভরাট কণ্ঠে বলে, তাই? হ্যাঁ। তাহলে হাত লুকিয়ে রেখেছিস কেন? কই? বাম হাত সামনে এগিয়ে দে। আহা, অরিত্রিকা মুখ বেজার করে বলল। সারহান বাঁকা হেসে বলে, স্পেশাল থেরাপির কথা মনে আছে নিশ্চয়ই? অরিত্রিকা ভয় পেয়ে যায়। যন্ত্রমানবটা আবার সেদিনের মতো থেরাপি দিবে না তো? সে ঢোক গিলল। ভয়ার্ত ভঙ্গিতে 2 কদম পিছিয়ে দৌড়ে পালায়। সারহান তা দেখে ফিচেল হাসে, বক্ষে দুহাত গুজে হাসি বজায় রেখে কণ্ঠের ক্রূরতা নিয়ে আওড়ায়, আমার না হওয়া বিবিজান, আপনি আমার থেকে পালাতে চাইছেন? পালান, যত দূর ইচ্ছে, কিন্তু মনে রাখবেন আমি আপনাকে ফিরিয়ে আনবই নিজের করে, আগলে রাখবো যত্ন করে। আপনি দূর থেকে আমাকে বড়ই অস্থির করে তুলেছিলেন, তাই নিজস্ব কায়দায় আপনাকে নিজের বাড়িতে নিয়ে এলাম। অথচ আপনি এতটাই বোকা যে আমার পরিকল্পনার একটু অংশ বুঝতে পারেননি। এমপির বিবিজান, এত বোকা হওয়া মানায় না, একটু বুদ্ধিমতী হন। রাত 11টা বেজে 10 মিনিট। রাতের খাবার খেয়ে আবির অরিনের রুমে এসেছে। বিছানায় বসে ইনানকে মেসেজ করছে। আজ কল্লোল ফাউন্ডেশনের সকল তথ্য সারহানকে সেন্ড করার কথা রয়েছে, কিন্তু বিয়ের কারণে কারো সময় হয়ে ওঠেনি পরিদর্শক টিমের থেকে ডাটা কালেক্ট করার। ইনান মেসেজে জানিয়েছে এখনও পরিদর্শক টিম রিপোর্ট করেননি। আগামীকাল সন্ধ্যার সময় রিপোর্ট দেওয়ার কথা জানিয়েছে। ঘুমাবেন না? অরিন রুমে ঢুকে সরাসরি জিজ্ঞাসা করে আবিরকে। আবির ফোন স্ক্রিনে নজর রেখে গম্ভীর কণ্ঠে বলে, ঘুমোতে লেট হবে, তুমি ঘুমিয়ে পড়ো। অরিন এগিয়ে আসে আবিরের দিকে, ফোন স্ক্রিনের দিকে নজর দেয়, অতঃপর বলে, কাকে মেসেজ করছেন? ইনানকে। ওহ, অরিন ছোট প্রত্যুত্তর করে আবিরের থেকে দূরত্ব বজায় রেখে বসে। স্বভাবসিদ্ধ কণ্ঠে বলে, আমার একবার বলাই আপনি কেন বিয়েতে রাজি হলেন? আবির ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে অরিনের মুখ পানে তাকায়, ভ্রু উঁচিয়ে প্রস্তাত্মক ভঙ্গিতে বলে, হঠাৎ এসব মাথায় কেন আসছে? বলুন কেন বিয়েতে রাজি হলেন? অন্য কেউ হলে নিশ্চিত না করে দিত। অরিনের কণ্ঠে আকুলতা। আবির তা স্পষ্ট দেখতে পেল। দৃঢ় শান্ত কণ্ঠে বলল, কারো কথা ফেলতে পারিনি তাই বিয়ে করেছি। এখন মনে হচ্ছে বিয়ে করে ভুল করিনি। এত সুন্দর একটা পুতুলের মতো বউ পেয়েছি। অরিন বিস্মিত হয়ে গেল। আবির কার কথা বলছে? তাহলে কি মানুষটা তাকে অন্য কারো কথায় বিয়ে করেছে? তার পুরো বিষয়টাই গোলমেলে লাগছে। আবির অরিনের দিশেহারা ভাব বুঝতে পারে, স্বাভাবিকভাবেই বলে, তবে বিয়েটা আমি কারো মন রক্ষার্থে নয়, নিজের মন থেকে করেছি। তবে সেই মানুষটির অবদান ছিল। তুমি যদি নিজ থেকে আমাকে বিয়ে করার কথা না বলতে, তবুও তোমার বাবার কাছে নিজ ইচ্ছেতে প্রস্তাব রাখলাম। অরিন এহেন কথায় অবাক হয়, বিস্মিত কণ্ঠে বলে, কেন প্রস্তাব দিতেন? তোমাকে আমি অনেক আগে থেকেই চিনি। তুমি কেমন তা সম্পর্কে অধিকাংশ আমি অবগত। আমি জানি তুমি ভালো মেয়ে, কিন্তু আবেগে ভুল করেছো এবং পস্তাচ্ছ। নিজ ভুল বুঝতে পেরেছো।
মা বাবার কথা ভেবে বিয়ে করতে রাজি হয়েছ, কিন্তু ভাগ্যে হয়তো রাহাত ছিল না, আমি ছিলাম, তাই আমাদের বিয়ে হয়েছে। তোমার আহাজারি অশ্রুতে প্রথমবার আমার বক্ষ কেঁপে উঠেছিল, যা আগে কোনো মেয়ের করুণ অবস্থা দেখে হয়নি। পলিটিক্স করা মানুষ সহজে কোনো মেয়ের জন্য বিচলিত হয় না, কিন্তু আমি হয়েছিলাম যেদিন তুমি ছাদে আমার সামনে কেঁদেছিলে। অরিন বাকরুদ্ধ হয়ে গেল। সে ফেল করে চেয়ে রইল মানুষটার দিকে। আবির স্মিত হাসে। তোমার আমার বিয়ে অনাকাঙ্ক্ষিত নয়, বরং পরিকল্পিত। ভাগ্য করে সারাহানের মতো ভাই পেয়েছে, বুঝলে? তুমি দ্বিতীয়বারের মতো ট্র্যাপে ফাঁসতে যাচ্ছিলে, সারাহান তোমায় বাঁচিয়ে দিয়েছে। ছিল নয়ন তালুকদারের সিক্রেট এজেন্ট, যে সারহানকে কাবু করতে তোমায় টার্গেট করেছিল। আবির কিছুক্ষণ মৌন থেকে পুনরায় বলল, সারাহানকে তোমার পাস্টের রিলেশন সম্পর্কে অবগত করেছিলাম। চিন্তা করো না, তোমায় কিছু বলবে না, কিন্তু তোমাকে যে চিট করেছে তাকে খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। এবার ঘুমাও তুমি, সারাদিনের এত কাহিনীতে নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো। অরিন বিস্ময় ভরা মুখে তাকিয়েছে আবিরের দিকে। তার অগোচরে এত কিছু হলো, কিন্তু সে জানতেই পারল না। সারহান ভাই সব অবগত হয়েও চুপ ছিলেন। এটা যেন অবিশ্বাস্য লাগলো। তার মানে সবকিছু প্ল্যান অনুযায়ী হয়েছে। অথচ সে ভাবলো তার কথায় আবির বিয়ে করলো। রাজনীতিবিদ মানেই কূটনীতিবিদ, এদের শিরায় উপশিরায় বুদ্ধি আর বুদ্ধি। অরিত্রিকা দৌড়ে এসে নিজের রুম আটকে দিল। ইশরা মাত্রই সিঁড়ি বেয়ে উপরের তলায় উঠেছিল অরিত্রিকার সাথে কিছু বলার জন্য, কিন্তু মেয়েটা তাকে দেখেও দরজা আটকে দিল। আশ্চর্য, এত রাতে ছাদে একা কেন গিয়েছিল? এসব ভাবনায় বিভোর হয়ে সে অরিত্রিকার রুমের সামনে দাঁড়ায়। দরজা নক করবে এমন সময় কারো কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই থেমে গেল। ঘাড় পাকিয়ে পাশে তাকালো। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছিস? সাদাতের সন্দিহান স্বর। ইশরা স্বাভাবিকভাবে বলে, অরিত্রিকার সাথে কিছু কথা ছিল, তাই এসেছিলাম। এত রাতে কোথাও যাচ্ছিস? ইশরা সাদাতের পরনে ব্ল্যাক লেদার জ্যাকেট এবং শার্ট জুতা পরে কৌতূহল বশত জিজ্ঞাসা করলো। সাদাত এলোমেলো চুলগুলো এক হাতে ঠেলে গম্ভীর কণ্ঠে বলল, সারাদিন বাড়িতে থেকে শরীর কেমন যেন অসুস্থ লাগছে, তাই বাইক রাইড করতে যাচ্ছি। ওকে, সাবধানে যাস। ইশরা স্বাভাবিকভাবে বলল। সাদাত মৃদু হেসে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। ইশরা ডেকে বলল, শোন। সাদাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। জিজ্ঞাসা করে, বল। আমিও যাব তোর সাথে, আমায় নিয়ে যাবি? নিয়ে যেতে পারবো না। প্লিজ নিয়ে যা, বাড়িতে থাকতে থাকতে বোর হচ্ছি। ইশরা মুখ ভার করে বলল। সাদাত এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট করে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। ইশরাকে উদ্দেশ্য করে বলে, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে পার্কিং প্লেসে আসবি। ইশরা লাফিয়ে উঠল অনাকাঙ্ক্ষিত উত্তর পেয়ে। সিঁড়ি বেয়ে নেমে ছুটে গেল নিজের রুমের দিকে। নগরীর বুক চিরে তীব্র গতিতে ছুটে চলেছে বাইক। শহরের ব্যস্ততম রাস্তাগুলোয় ছড়িয়ে থাকা লাল নীল আলো মুহূর্তে আঁচড়ে পড়ছে। চলমান যানবাহনের ওপর হর্নের কর্কর শব্দে কেঁপে উঠছে বাতাস। অথচ সেই কোলাহলের মাঝে গভীর নীরবতা বয়ে যাচ্ছে দুই মানবীর মাঝখানে। বাইকটির মানবের শরীর জুড়ে যেন তখন কোনো অদৃশ্য শক্তি তাকে এগিয়ে যেতে তাড়া করছে। হেলমেটের আড়ালে ঢাকা মুখের রেখাগুলো স্পষ্ট নয়, তবে তার দৃঢ় ভঙ্গিমা স্পষ্ট হয়ে উঠছে ভাবমূর্তি। রাতের বাতাসকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সে ছুটে চলেছে। মানবটির পেছনে বসে থাকা মানবীটি উড়ে যাওয়া চুল সামলানোরও সুযোগ পাচ্ছে না। দুহাত শক্ত করে আঁকড়ে আছে চালকের পোশাক। এই ক্ষণস্থায়ী আশ্রয়টুকুই তার একমাত্র অবলম্বন। বাতাসের তীব্রতা তাকে কাঁপিয়ে দিচ্ছে, তবুও সে জানে এই গতি থামবে না এখনই। সমস্ত নগরীর কোলাহলকে পেছনে ফেলে তারা ছুটে চলেছে অনন্ত অজানার দিকে। সাদাত বাইক থামায় টিবাদের ভেতরে। মানুষের আনাগোনা এখনো দৃশ্যমান। ইশরা বাইক থামতেই নেমে দাঁড়ালো একপাশে। সাদাত বাইক রাস্তার একপাশে রেখে নেমে দাঁড়ায়। হেলমেট খুলে বাইকের হ্যান্ডেলে ঝুলিয়ে রাখে। দুজনে গিয়ে যায় টি বাঁধের মেন পয়েন্টে, যেখান থেকে পদ্মা নদী সহ ভারতের বর্ডার দৃশ্যমান। ইশরা প্রফুল্ল মনে রাতের প্রাকৃতিক দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়ে। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে কোলাহলপূর্ণ স্থান দেখছে। সাদাত শানিত পায়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। শিমুল গাছের নিচে 4 জন দাঁড়িয়ে কথা বলছে। সাদাত সেখানে গিয়ে দাঁড়ায়। উচ্ছ্বসিত ভঙ্গিতে বলে ওঠে, হোয়াটসঅ্যাপ ডুডস। 4 জন নিজেদের মধ্যে কথোপকথন বাদ দিয়ে পেছনে ফিরে তাকায়। তাদের মধ্যে 2 জন ছেলে 2 জন মেয়ে। তুহিন নামের ছেলেটি একগাল হেসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, এই তো ভালো। তোর আসতে এত দেরি হলো কেন? সাদাত বলল, কাজিনের বিয়ে ছিল। তাই নাকি রোমিও সাহেব? সুনয়না পিঞ্চ মেরে বলে উঠল। সাদাত মাথা চুলকে মৃদু হেসে বলল, হ্যাঁ। রাহিম খোঁচা দিয়ে বলল, তোদের রোমিওর বিশ্বাস নেই, হয়তো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে দেরি করে এসেছে। আরে না শালা। তিহা নামের মেয়েটির দৃষ্টি পড়ল সাদাতের পেছনে লুকিয়ে থাকা অচেনা মেয়েটির দিকে। সে নজর ঘুরিয়ে হেসে বলল, তোর পিছনে দাঁড়িয়ে আছে মেয়েটিকে তোর গার্লফ্রেন্ড? ইশরা লজ্জা পেল ভীষণ। সে নিজেকে যথাসম্ভব সাদাতের পেছনে
আড়াল করার প্রয়াস চালালো। যদি জানতো সাদাত তার ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করতে আসছে তাহলে আসতো না। ভেবেছিল হয়তো আশেপাশে ঘোরাঘুরি করে চলে আসবে। উপস্থিত সকলের দৃষ্টি পড়ল সাদাতের পেছনে লুকিয়ে থাকা অচেনা মেয়েটির দিকে। সাদাত অপ্রস্তুত হলো। ঘাড় বাঁকিয়ে এক পলক দেখলো ইশরার লাজুক মুখ, অতঃপর গলা খাকড়ি দিয়ে পড়ল, মেয়েটি আমার কাজিন, গার্লফ্রেন্ড নয়। সালা, তোরা যাকে আমার সাথে দেখবি তাকে গার্লফ্রেন্ড বানিয়ে দিবি? সকলে জিভ কাটলো। বুঝতে পারলো ভুলভাল বলে ফেলেছে। তিহা মেকি রাগ দেখিয়ে বলল, আগে বলবি তো। সাদাত হতাশ হয়ে বলল, বলতে দিলি কই? আমাদের সাথে পরিচয় করিয়ে দে। ওকে। সাদাত ইশরার হাত ধরে সকলের সামনে আনে। সকলকে উদ্দেশ্য করে বলে, আমার কাজিনের নাম ইশরা। সকলে একযোগে বলে উঠল। হাই ইশরা। ইশরা হাসার ভান করে অপ্রস্তুত ভঙ্গিতে কোনো মতে বলে, আসসালামু আলাইকুম। উপস্থিত সকলে একটু অবাক হয়। নম্রতা দেখে পরক্ষণে নিজেদের সামলে নেয়। সুনয়না ইশরার হাত চেপে হেসে বলল, চলো ফুচকা খাই। ইশরা তড়িঘড়ি করে বলল, না আপু, আমি কিছু খাবো না। আরে লজ্জা পেও না, চলো আমরা তিনজন ফুচকা খাই আর ওরা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। তিহা চঞ্চল ভঙ্গিমায় বলে উঠল। ইশরা মুখ ভার সরাসরি তাকালো সাদাতের দিকে। সাদাত চক্ষু দ্বারা ইশারা করলো ওর সাথে যাওয়ার জন্য। ইশরা ক্ষীণ কণ্ঠে বলল, চলো আপু। তিনজন ফুচকা খেতে চলে গেল। সাদাত সেদিকে তাকিয়ে রইল। রাহিম ক্যাবলা মার্কা হেসে বলল, ভাই তোর কাজিনের নাম্বারটা দেওয়া যাবে? সাদাত নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়, ওর দিকে তাকালে চোখ তুলে নিব, সো বি কেয়ারফুল ডুড। ভাই আমি তো মজা করে নাম্বার চাইলাম আর তুই আমার চোখ তুলে নেওয়ার হুমকি দিলি। রাহিম বিস্ময়ে অভিভূত হয়ে বলল, তার বিশ্বাস হচ্ছে না জানের টুকরা বন্ধু তাকে হুমকি দিল। সাদাত সরাসরি তাকায় রাহিমের দিকে। কাজ চাপড়ে শান্ত কণ্ঠে বলল, তুই মোটেও মজা করে বলিসনি, এটা আমি জানি। রাহিম থতমত খেয়ে যায়। নজর লুকায় সাদাতের থেকে। মুখ চুপসে ছোট হয়ে যায়। তুহিন খানিকটা অবাক হলো। কিছুটা সন্দেহ জাগলো মনে। কৌতূহলবশত জিজ্ঞাসা করে, কাহিনী কি মামা? সাদাত অদ্ভুত হেসে বলল, নাথিং। মনে হচ্ছে কাহিনী আছে। কোনো কাহিনী নেই, ভুলভাল ভাবা বাদ দে। সাদাত স্বাভাবিকভাবে বলল। তুহিন এবং রাহিম সন্দিহান দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে রইল। তাদের মনে সন্দেহ জেগেছে। তারা জানে বন্ধু সহজে কাউকে নিয়ে এতটা সিরিয়াস হয় না, কিন্তু এবার কাহিনী ভিন্ন। সাদাত দুজনের দৃষ্টি পরখ করে বলল, চল, ওরা কোথায় গেল দেখে আসি। তুহিনের ভাবনা ছেদ পড়ে। গলা খাকড়ি দিয়ে বলল, তারা তিনজন ইশরারা যেখানে গিয়েছে সেখানে গেল। রাতের গভীরতা বাড়ছে, টিবাদে লোক সমাগম কমে আসছে। এর মাঝে দীর্ঘক্ষণের আড্ডা শেষ করে রাহিম, তুহিন, সুনয়না, তিহা প্রস্থান করেছে সেখান থেকে। সাদাত এবং ইশরাও বাইকে রওনা দিয়েছে চৌধুরী ভিলার দিকে। দুজনাই নিশ্চুপ হয়ে আছে। সাদাত। ইশরা শান্ত কণ্ঠে ডাকলো। ব্যস্ত রাস্তায় নজর রেখে সাদাত স্বাভাবিকভাবে উত্তর দিল। বল। ইশরা একটু সাহস পেল। কৌতূহলবশত জিজ্ঞাসা করলো, ওই দুই আপুর মধ্যে তোর গার্লফ্রেন্ড কোনটা? সাদাতের কোনো উত্তর পাওয়া গেল না তৎক্ষণাৎ। সে নিশ্চুপ হয়ে রইল। কোনটা বল? সাদাতের শান্ত শীতল কণ্ঠস্বর শোনা গেল, ওরা দুজনে আমার ক্লাসমেট। ও, আমি ভাবলাম হয়তো দুজনের মধ্যে কেউ একজন তোর গার্লফ্রেন্ড। ওরা সবাই কি তোকে দেখে ভেবেছে জানিস? কি ভেবেছে? ভেবেছে তুই আমার গার্লফ্রেন্ড। সাদাত নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল। ইশরা ভীষণ লজ্জা পেল। তুই এবং তোর চুলগুলো এত অসভ্য কেন রে? সাদাতের দৃঢ় কণ্ঠস্বর। ইশরা থতমত খেয়ে যায়। সে বুঝতে পারে না কেন এমন কথা বলল। সাদাত ভ্রুযুগল কুঁচকে বলল, মানে? সাদাত বাঁকা হেসে বলল, তুই এবং তোর চুল। ইশরা বিস্মিত হয়ে তাকায় সাদাতের দিকে। অতঃপর বাতাসে উড়ো চুলগুলো এক হাতে গুছিয়ে নেয়। কিন্তু বিস্ময়ে ভাব কাটে না। সে কখন চালালো? আজ তো তেমন কোনো কিছু সে করেনি। তবুও তাকে মিথ্যা অপবাদ দিচ্ছে বেয়াদব ছেলে কোথাকার। মুখ ভার করে গমগমে কণ্ঠে বলল। সাদাত পুরু কণ্ঠে বলল, আমি তোকে কখন জ্বালালাম? সাদাত পুরু কণ্ঠে বলল, আমায় ভীষণ জ্বালাচ্ছি। জায়গায় হাত দিয়ে বলছিস কখন জ্বালিয়েছিস? হাত ঠিক কর। ইশরা হতবিহ্বল হয়ে গেল। তৎক্ষণাৎ হাতটা ভালোভাবে সাদাতের কাঁধে রাখলো। মুখখানা চুপসে গেল। এভাবে অপমান বেজায়গায় হাত ছিল না, অথচ অপবাদ দিল বদমাস ছেলে কোথাকার। আজকে তোকে দেখতে ঝক্কাস লাগছিল। ভালো হয়েছে রাহাতের সাথে অরিন আপুর বিয়ে হয়নি, নয়তো রাফির বাচ্চা ভাইয়ের বিয়েতে এসে তোকে পটানোর ধান্দায় থাকতো। সাদাত শব্দ করে হেসে বলল। ইশরা কটমট করে তাকালো। চাপা স্বরে বলল, একদম বাজে কথা বলবি না। আচ্ছা বলবো না। আগামীকাল ভার্সিটিতে যাবি? হ্যাঁ যাব। ক্লাস শেষ হওয়ার পর আমাদের ভার্সিটিতে আসিস। কেন?
প্রোগ্রাম আছে। আমি তোদের ভার্সিটিতে যাব না। ঈশা রাগান্বিত ভঙ্গিতে বলে উঠল। সাদাত তেরা স্বরে বলল, তেরামো করলে রাস্তায় নামিয়ে দিয়ে যাব টমেটো। থাক তুই তোর ভাঙাচোরা বরেন্দ্র ইউনিভার্সিটি নিয়ে। তোকে আসতে হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ইশরা তেতে উঠে সাদাতের পিঠে কিল বসিয়ে বলল, একদম বরেন্দ্র ইউনিভার্সিটিকে ভাঙাচোরা বলবি না। সাদাত ব্যথায় মৃদু চিৎকার দিল, ধমকে বলল। ইশরার সংকোচ ভরা দৃষ্টিতে চেয়ে রইল সাদাতের দিকে। বিপরীতে আয়নাবন্দি সাদাত দেখল ইশরার অদ্ভুত অভিমানী মুখাবব। রাগ মিশিয়েছে যেন মৃদু ভগ্ন হৃদয়ের ছোঁয়া। ওষ্ঠদয় কামড়ে চাপা হাসি দিল সে একান্তই নিজের জন্য। ইশরা টের পেল না সে হাসি। তার চোখের দৃষ্টি তখনও সাদাতের অবয়বেই নিবদ্ধ। সাদাত আবারও দৃষ্টি ফেরালো পথের দিকে। বাইকের গতি খানিকটা বাড়িয়ে দিল। রাত ক্রমশ গভীর হচ্ছে। সময় 12:15। নিস্তব্ধতা নামতে চাইছে নগরীর চেনা পথঘাটে। তবুও কিছু প্রাণহীন বাতাস ছুটে চলেছে নিস্তব্ধতা ছুঁয়ে। মানুষ ও মানবী ছুটছে নিজ নিজ গন্তব্যের দিকে, একটি দুচাকার বাহনে একসাথে, অথচ দুটি ভিন্ন চিন্তায় নিমগ্ন। বাতাস নরম পরশ বুলিয়ে দিচ্ছে তাদের চিবুকে, এলোমেলো করছে চুল। সাদাত হঠাৎ স্বর নিচু করে অচেনা সুর তুলল। গভীর রাতের স্তব্ধতা ভেদ করে সেই সুর ছুঁয়ে গেল ইশরার কানে। বিস্ময়ের ছায়া নেমে এলো তার চোখে। এই সাদাত গান গায়। হয়তো এই মুহূর্তে রাতে নীরবতার চেয়েও অবাক করার মতো কিছুই মিলছে না তার কাছে। চলো বলে ফেলি। কত কথা কলি জন্মেছে তোমায় বলতে। তোমাকে চাই ঝলসানো রাতে, এ পোড়া বড়াতে। তুমি আমার অন্ধকার আর রোশনাই। রাত্রির আবরণ সরিয়ে সোনালি আভায় ভরে উঠেছে ধরিত্রী। নিদ্রা মগ্ন পৃথিবীর চোখ মেলে চাওয়ার মুহূর্ত। এটি যেন নতুন দিনের আলিঙ্গন। পূর্ব দিগন্তে সূর্য লালিমা ছড়িয়ে ঘোষণা করেছে উষার আবির্ভাব। শিশির বিন্দুতে রৌদ্রের ঝলক লেগে উঠছে মুক্তোর দুটিতে। বাতাসে এখনো রাতে শেষ স্নিগ্ধতার স্পর্শ, অথচ ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে নিস্তব্ধ প্রকৃতি। নতুন সকালের আলোয় ধরণী সেজে উঠেছে নবজীবনের প্রত্যয়ে। সকাল 9:10। অরিত্রিকা কাঁধের ব্যাগ আঁকড়ে ভার্সিটির প্রধান ফটক পেরোলো। চঞ্চল দৃষ্টি ছড়িয়ে দিল চারিপাশে। ক্যাম্পাসের বাতাসে পরিচিত ব্যস্ততা। শিক্ষার্থীদের দলে দলে ক্লাসের পথে ছুটছে, কেউ বা আবার আড্ডায় মগ্ন। সাজসজ্জার বাহুল্য চোখে পড়ল তার। মনে পড়ল আজ অনার্স দ্বিতীয় বর্ষের ফিজিক্স ডিপার্টমেন্টের কোনো অনুষ্ঠান আছে। তাদের বন্ধু মহল ঠিক করেছে ক্লাসের পর সেখানে যাবে। ধীর পায়ে হেঁটে প্রায় 7 মিনিটের মাথায় নিজের ডিপার্টমেন্টের সামনে এসে দাঁড়ালো অরিত্রিকা। ক্লান্ত চোখের কোণে তখনও রাত জাগার ধকলে জমে থাকা ঘুমের ছাপ। গত রাতটা নির্ঘুম কেটেছে অস্থির ভাবনায়, ফেলে আসা কথার প্রতিধ্বনিতে। সারহানের বলা প্রতিটা বাক্য যেন মনের বক্ষপিঞ্জরে দাগ কেটে আছে। সারা রাত জেগে ভেবেছে সে সারহানকে এবং তার কথাগুলোকে, আর অজানা অনুভূতির তোলপাড়গুলোকে। এমপি সাহেবের বিবিজান থক্কু বান্ধবী কেমন আছিস? উক্ত সম্বোধনে আচমকা কেউ ডাকায় অরিত্রিকা চমকে যায়। চমকিত নয়নে তাকায় সামনে। রাহাত দিশা হাস্যরত মুখে এগিয়ে আসে। দুজনে মোটামুটি হেসে চলেছে। অরিত্রিকা মেকি রাগ দেখিয়ে বলে, এসব কি বলছিস, মাথা ঠিক আছে? তিশা মুখ বেঁকিয়ে বলে, ঢং বাদ দে, কাহিনী যা বসার অয়নাপুর হলুদের দিন বুঝে গিয়েছি। কিসের কাহিনী? যদি রাজি হোস। রাহা দাঁত কেলিয়ে গিয়ে উঠল গানটা। অরিত্রিকা থতমত খেলো। তার মানে অসভ্যগুলো বুঝতে পেরেছে। এখন পুরো ফ্রেন্ড সার্কেল ছড়িয়ে দিবে। থতমত খেয়ে বলল, গানটা উনি আমার জন্য গায়নি, ওনার ইচ্ছে হয়েছিল তাই গেয়েছে। রাহা অবাক হওয়ার ভান করে বলল, আমরা কখন বললাম এমপি সাহেব তোর জন্য গান গেয়েছে? এখনই তো বললি। আমি তো এমনি গান গেয়েছি, অথচ তোর ওনার কথা মনে পড়ে গেল। বাহ, কত ভালোবাসা। অরিত্রিকার লজ্জা লাগলো, অস্বস্তিও হচ্ছে ভীষণ। বাদরগুলো ঠিক ধরে ফেলেছে। এবার সারাদিন জ্বালাতন করবে তাকে। তিশা তাল মিলিয়ে বলল, যেদিন অরিত্রিকার বুলেট লেগেছিল সেদিন আমি এমপি সাহেবের ভাবভঙ্গি এবং বিচলিতভাবে বুঝেছিলাম উনি তোকে ভালোবাসে কিংবা পছন্দ করে। শিওর ছিলাম না বিষয়টা। অতঃপর অয়নাপুর হলুদের রাতে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। অরিত্রিকা মুখ কাচুমাচু করে বলল, তোরা এক লাইন বেশি বুঝেছিস। রাহা একগাল হেসে বলল, হ্যাঁ, আমরা এক লাইন বেশি বুঝি। এবার বল, প্রেম কত দূর এগুলো, আর বিয়ের দাওয়াত কবে পাবো? তোরা কিন্তু বেশি বাজে বকছিস। ওনার সাথে প্রেম প্রশ্নই ওঠে না। কোথায়? অরিত্রিকা হাত লুকিয়ে হাসার ভান করে বলল। তিশা তেরা কণ্ঠে বলল, হাত লুকিয়ে লাভ নেই বোন, আমরা দেখে ফেলেছি। অরিত্রিকা আমতা আমতা করে বলল, ক্লাসে চল, দেরি হয়ে যাচ্ছে। উক্ত কথাটা বলে ডিপার্টমেন্টের বিল্ডিং এর দিকে ছুট লাগালো। তিশা ও রাহা পিছু পিছু ছুটলো। ক্লাস শেষ হওয়ার পর অরিত্রিকা ও তার বন্ধু মহল ডিপার্টমেন্টের সামনে সবুজ ঘাসে বসে পড়েছে। ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে কেউ কেউ কথা বলছে, কেউ বা নীরবে চারিপাশে দেখছে। ফিজিক্স ডিপার্টমেন্টের প্রোগ্রামে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা কেউই আজ যায়নি। হয়তো ইচ্ছের অভাব কিংবা অন্য কোনো অজানা কারণে।
অরিত্রিকার ফোন বেজে উঠেছিল কিছুক্ষণ আগে। সাদাতের কল ওর স্বভাব সুলভ স্বরে বলেছিল। চলে আয়, অন্তত একবার দেখে যা প্রোগ্রামটা। অরিত্রিকা নিষ্প্রভ কণ্ঠে জবাব দিয়েছিল, না থাক, আমার ইচ্ছে নেই। সাদাত কিছুক্ষণ চুপ থেকে হালকা নিঃশ্বাস ফেলে বলেছিল, ঠিক আছে, যেমন তোর ইচ্ছে। অরিত্রিকা আনমনে কিছু একটা ভেবে চলেছে। আশেপাশে কি হচ্ছে তার খেয়াল নেই, মনে হচ্ছে কোনো গভীর চিন্তায় নিমগ্ন। রুদ্র হঠাৎ ডেকে ওঠে। অরিত্রিকার ভাবনা ছেদ হয়। সে ভ্রুযুগল কুচকে তাকায় রুদ্রের দিকে, প্রশ্নাত্মক ভঙ্গিতে বলল, কিছু বলবি? সরি পরিত্রিকা। ফটাফট বলে ফেল। হ্যাঁ, একটা কথা বলার ছিল। আমার মনে হচ্ছে কেউ আমাদের সবাইকে ফলো করছে। রুদ্র চাপা স্বরে বলল। অরিত্রিকার কপালে ভাঁজ পড়ল। সে আশেপাশে নজর বুলালো, কিন্তু সন্দেহজনক কাউকে পেল না। রুহান, তিশা ও রাহা তিনজন চারিদিকে উকিঝুঁকি দিয়ে দেখলো, তেমন কেউ নেই। রুহান বলল, সে তাই করতে যাচ্ছে। রুদ্র বিরক্তি বোধ করলো, দাঁতে দাঁত চেপে বলল, মনে নেই 2 মাস আগের কথা? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।